স্ক্রিন কি দেখেন ভাই? ভোকাল শোনা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়া, গ্রুপে একটু মেসেজ দিয়ে বলে দেন সবাইরে যে সেকেন্ড গ্রুপে জয়েন হইতে, সেকেন্ড লিঙ্কে জয়েন হইতে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা এক্সেসে অনেকগুলো জিনিস দেখব, যে কোনটা কেমনে কাজ করে, কি করে না করে এগুলা। বাট এর আগে কিছু কথাবার্তা বলে নিই, যেগুলো আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সরি ফর মাই ভোকাল ভাই, নাক টাক টানলে আপনারা কিছু মনে করেন না। আসলে আমি কিন্তু অসুস্থ, বাট এমনিতেই একদিন ক্লাস লেট হয়েছে। ফার্স্টের দিন বলছিল হয়তো, আমি ট্রাভেলে ছিলাম, দ্যাটস ওয়াই। নতুন কান্ট্রি, আর একটা প্যারা। বাট প্রচণ্ড অসুস্থ ভাই, তাও আজকে ক্লাস নিচ্ছি। আমার ভোকাল টোকালে একটু ডিস্টার্ব হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন ভাই। ওকে। আচ্ছা, সবার ভিতরে একটা কনফ্লিকশন থাকে যে ভাইয়া, অনেক জায়গায় শুনি যে প্রাইজ অ্যাকশন ট্রেডিং, আবার অনেক জায়গায় শুনি যে স্মার্ট মানি, এসএমসি বা আইসিটি ট্রেডিং। আসলে আমি কোনটা শিখবো, অ্যান্ড আমার জন্য কোনটা ভালো হবে, দুইটার ভিতরের পার্থক্যটা কী? এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা অনেক কথাবার্তা বলবো। অ্যান্ড কোনটা শিখলে আপনার জন্য প্রফিটেবল হবে সেটাও বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, দুইটাই কিন্তু মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস টুলস। প্রাইস অ্যাকশন এক ধরনের ট্রেডিং, সেটাও ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, আইসিটি অ্যান্ড স্মার্ট মানি, আইসিটি অ্যান্ড স্মার্ট মানি এইটাও কিন্তু এক ধরনের মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের টুলস। PRICE, প্রাইস অ্যাকশন অ্যান্ড আইসিটি, এসএমসি, এই দুইটা নিয়ে অনেকের কনফ্লিকশন থাকে। এটাও দূর করে দিব ইনশাল্লাহ। কি হয়েছে? কল দ্য স্ক্যান। শুধু শুধু ডিস্টার্ব করস। লিঙ্ক তো ঠিক আছে। আচ্ছা, অনেকের একটা কনফ্লিকশন থাকে যে ভাই, আইসিটি কি, এসএমসি কি, আমি কি আইসিটি শিখবো না এসএমসি শিখবো? বাট বইলা দিই, এই দুইটা জিনিস কিন্তু একই। আইসিটি অ্যান্ড এসএমসির ভিতরে কোনো পার্থক্য নেই, একটু পর আপনি নিজেই বুঝবেন। তাইলে এই যে প্রাইস অ্যাকশন দেখতেছেন, এক ধরনের ট্রেডিং। আইসিটি, এটা এক ধরনের ট্রেডিং। এই যে মার্কেটের চার্ট অ্যানালাইসিস করি না আমরা, ইটস কল টেকনিক্যাল অ্যানালাইসিস। এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকভাবে করা যায়। এই অনেকভাবে যে করা যায়, এটা বর্তমানে সব থেকে এই দুইটা ভাইরাল, প্রাইস অ্যাকশন অ্যান্ড আইসিটি কনসেপ্ট। এই দুইটা কনসেপ্টই বেশিরভাগ ট্রেডাররা ইউজ করে ফর টেকনিক্যাল অ্যানালাইসিস। আর একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আমরা অন্যভাবে করি। সো অনেকে বলে ভাই, আমি কি প্রাইস অ্যাকশন শিখবো কিনা। এবার এই প্রাইস অ্যাকশনের ভিতরে কিন্তু অনেকগুলা কি পয়েন্ট থাকে ভাই, আমার কাছে নোট নাই, দ্যাটস ওয়াই আমি আপনার ওইভাবে বলতে পারতেছি না। বাট আমি মুখে মুখে বইলা দিব, আপনি ওই জিনিসগুলো একটু লেখা রাখেন। লাইক আমরা যখন প্রাইস অ্যাকশন শিখি, ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হইলো ক্যান্ডেলস্টিক। আমরা ক্যান্ডেলস্টিক জানি, চার্ট প্যাটার্ন জানি, তারপরে মার্কেট স্ট্রাকচার জানি, দেন ট্রেন লাইন শিখি, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শিখি, দেন আপনার ব্রেকআউট ব্রেকডাউন শিখি। তারপর মার্কেটের কন্ডিশন কি, মার্কেট কি আপে, ডাউনে, না নিচে, এটা আমরা দুইভাবে জানি। একটা হলো আপনার হায়ার হাই, আর একটা হলো আপনার হায়ার লো। যদি মার্কেট হায়ার হাই হইতে থাকে তাহলে ওইটার আমরা আপ ট্রেন্ড বলি, যদি মার্কেট লোয়ার লো হইতে থাকে ওইটার আমরা ডাউন ট্রেন্ড বলি। দেন আপনার এই মার্কেট আবার তিন ধরনের হয়, রিভার্সাল আছে, কন্টিনিউশন আছে, সাইডওয়েজ মার্কেট আছে, আবার রিট্রেসমেন্ট আছে, ফিবোনাকি রিট্রেসমেন্ট আছে। অনেকে আবার এই যে ইন্ডিকেটর ইউজ করে। তো এই যে যতগুলা জিনিস দেখতেছেন, এই প্রত্যেকটা জিনিস হলো প্রাইস অ্যাকশনের আওতাভুক্ত। এগুলো হলো আপনার প্রাইস অ্যাকশনের আওতাভুক্ত। আমি যদি সময় থাকতো তাহলে আমি এখানে লিখে দিতাম, বাট আই ডোন্ট হ্যাভ নোট। আবার আইসিটির দিকে যদি আপনি খেয়াল করেন, আর আইসিটির ভিতরে দেখবেন সবার আগে যেটা আছে সেটা হলো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। আপনি প্রাইস অ্যাকশনের ভিতরে যখন মার্কেট স্ট্রাকচার করেন, ওইখানে হায়ার হাই, হায়ার লো, এই টাইপের সিচুয়েশন বানায়। লাইক একটা মার্কেট এই যে এইভাবে উপরের দিকে যাচ্ছে, এইভাবে যখন একটা মার্কেট উপরের দিকে যায়, প্রাইস অ্যাকশন এইখানে কী টাইপের স্ট্রাকচার বানায়, হায়ার হাই। লাইক এই প্রিভিয়াস সুইংটা থেকে এই পরবর্তী সুইংটা হলো হাই, অ্যান্ড এর পরবর্তী সুইংটা হলো হাই। এই সেম টাইপের জিনিস যখন মার্কেটের ভিতরে আমরা এসএমসির মাধ্যমে শিখি, তখন এটার আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং বলি। আর মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা হলো বস, চোখ, ইন্ডিউসমেন্ট, পুল ব্যাক,
এই জিনিসগুলোর আওতাভুক্ত। সো আপনি যখন অ্যাজ আ প্রাইজ অ্যাকশনের ট্রেডার হবেন, আপনার কাছে দেখবেন যে মার্কেট স্ট্রাকচার যে ম্যাপিং করা, এই মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করার টুলস কম। বিকজ যখন কোনো প্রাইজ অ্যাকশনের ট্রেডার ট্রেড করে, তখন ও মার্কেটের পুল ব্যাক খুঁজে না, ও খুঁজে সাপোর্ট। যখন একটা মার্কেটের প্রাইজ অ্যাকশনের ট্রেডার ট্রেড করে, ও ইন্ডিউসমেন্ট খুঁজে না, ও খুঁজে রিট্রেসমেন্ট। সো এই যে দুইটার ভিতরে ডিফারেন্সিয়েশন অনেক হিউজ, আবার অনেক হিউজ নাও। এখন অনেক প্রাইস অ্যাকশনের ট্রেডার আছে, দে আর প্রফিটেবল। অনেক আইসিটি ট্রেডার আছে যারা লসে আছে। বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমি জাস্ট বলবো যে ভাই আপনি দুইটারে কম্বাইন করেন। আপনি যদি টপিকের চিন্তা করেন, এগুলোর ভিতরে বহুত টপিক আছে। প্রাইস অ্যাকশনের ভিতরেও কয়েকশো টপিক আছে, আইসিটি এসএমসির ভিতরেও কয়েকশো টপিক আছে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আছে, ব্রেক অফ স্ট্রাকচার আছে, আপনার মার্কেট শিফট আছে, যেটা আমরা রিভার্সাল ট্রেড বলি প্রাইস অ্যাকশনের ভাষায়। তার আপনার লিকুইডিটি আছে, লিকুইডিটির ভিতরে অনেকগুলো কনসেপ্ট থাকে, লিকুইডিটি পুল, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি ট্র্যাপ। দেন আপনার ইন্ডিউসমেন্ট থাকে, যেটা আমরা আইডিএম বলি। তারপর যদি আপনি চিন্তা করেন যে মার্কেটের ভিতরে বিগ অর্ডারগুলো যখন রান হয়, লাইক যেইটার কারণে এইটার আমরা এসএমসি বলি, স্মার্ট মানি। যার কাছে বেশি টাকা আছে ওই স্মার্টই হয়, আর মার্কেট কন্ট্রোল তো করে স্মার্ট মানি। সো এই যে স্মার্ট মানির উপরে আইসিটি যে কনসেপ্ট, এটা হলো কনসেপ্টের নাম। এটা কে করছে? মাইকেল জে হ্যাডেলসন। সো মাইকেল জে হ্যাডেলসন, ওকে, এই যে মানুষটা দেখতেছেন মাইকেল জে হ্যাডেলসন, ওকে, এই যে মাইকেল জে হ্যাডেলসন আছে, এই মানুষটা হইল ইনার সার্কেল ট্রেডার নামে একটা ইউটিউব চ্যানেলও আছে ওনার। যদি দেখেন, এই যে এটা হলো ওনার ইউটিউব চ্যানেল, যেখানে ইনার সার্কেল ট্রেডার নামে ওনার ইউটিউব চ্যানেল। ওনার নামে নামকরণ হয়েছে হইল আইসিটি। তার মানে যে কনসেপ্টটা বানাইছে, উনি এই কনসেপ্টটার নাম দিছে আইসিটি। বাট যার উপরে ডেডিকেট করছে, মানে যারে ট্র্যাক করতেছে মার্কেটের ভিতরে, আমরা তো মার্কেটে কারো না কারো ট্র্যাক করি, কোথা থেকে বড় বাইং আসলো, কোথা থেকে বড় সেলিং আসলো। সো এই যে ট্র্যাকিং যে ব্যাপারটা, এই ট্র্যাক করে কাদের উপরে? স্মার্ট মানির উপরে। এবার মার্কেটের স্মার্ট মানি কারা? ব্যাংক, হেজ ফান্ড, বড় বড় ইনস্টিটিউশনাল, বড় বড় প্রো ট্রেডার, ব্রোকার। দে হ্যাভ লট অফ মানি। এরা মার্কেট অনেক উল্টাপাল্টাভাবে ম্যানিপুলেট করতে পারে, যেটা আমরা রিটেইলার ট্রেডাররা ট্র্যাপ হই। আমরা এটা করতে পারি না, বিকজ যার কাছে টাকা আছে ওর এমনি আইডিয়া বেশি, ও আপনার থেকে অনেক বেশি বিজনেস করতে পারবে। বিকজ ও বললো যে আমি রিয়েল এস্টেটে যাবো, দে হ্যাভ মানি, ও চলে গেল। ও বললো যে আমি গাড়ির বিজনেস করবো, দে হ্যাভ মানি, ও চলে গেল। বাট আপনার তো স্ক্র্যাচ থেকে উঠাইতে হবে। সো রিটেইলার ট্রেডারগুলো বেশিরভাগ কিন্তু স্ক্র্যাচ থেকে উঠে। বাট যাদের কাছে অনেক বেশি টাকা থাকে, স্মার্ট মানি, এরা মার্কেটটা পুরা নিজেরা স্ট্রাকচার বানায়। এই যে স্মার্ট মানি কিভাবে মুভ করে, স্মার্ট মানি কীভাবে মুভ করে, হুট করে কেন একটা সেশনে মার্কেটের বিগ অর্ডার রান হয়ে যায়, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাই এই মাইকেল যে হ্যাডেলসন, এ মূলত আইডেন্টিফাই করছে। সো এ সবার আগে যখন ট্রেডিং করতো, এই মাইকেল যে হ্যাডেলসন, ও কিন্তু আপনার আমার মতন এই যে ক্যান্ডেল কুন্ডেল দেখেই ট্রেডিং করতো, এই ক্যান্ডেল কুন্ডেলই দেখতো। বাট ও চিন্তা করতেছে যে হুট করে কেন মার্কেটের এগ্রেসিভ বড় একটা ক্যান্ডেল চলে আসে, এটার আমরা বলি হাই ভলিটিলিটি। কেন হুট করে মার্কেটে হাই ভলিটিলিটি চলে আসে? হোয়াট ইজ হাই ভলিটিলিটি? হাই ভলিটিলিটি মিনস, আপনি এইখানে খেয়াল করেন, একটা 1 ঘন্টার ক্যান্ডেল, দেয়ার ইজ লো ভলিটিলিটি। মানে কি? একটা 1 ঘন্টার ক্যান্ডেলেই ছোট ছোট রেঞ্জ, ইটস কল লো ভলিটিলিটি। এইটার আমরা বলি হাই ভলিটিলিটি। সেম 1 ঘন্টার ক্যান্ডেলেই কেন এত বড় বাইং আসলো, সেম 1 ঘন্টার ক্যান্ডেলেই কেন এত বড় সেলিং আসলো, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা ট্র্যাক কে করছে? এই মাইকেল জে হ্যাডেলসন। সো এই মানুষটা যখন মার্কেট অ্যানালাইসিস করতো, তখনও মার্কেটের কিছু প্যাটার্ন খেয়াল করছে, আর ওই প্যাটার্নগুলারই ও ডিফারেন্টভাবে নাম দিছে, যেটা ওর পুরা ইউটিউব চ্যানেলের ভিতরে রয়ে গেছে। আপনি যদি চান তাহলে ওর পুরা কনসেপ্ট, ইনার সার্কেল যে ট্রেডার আছে, ওর এখান থেকে আপনি লার্ন করতে পারবেন ইজিলি। লট অফ ভিডিও অ্যান্ড পুরা আইসিটির যে কনসেপ্ট, এটা ও এইখানে ফ্রিতে দিয়ে রাখছে। এইবার একটা কথা আছে, সেটা হলো আপনার প্রফিটেবল হইতে হইলে কি পুরা আইসিটি কনসেপ্ট যেটা, ওটা জানতে হবে? নো, ও এটা বানাইছে বিকজ অফ ফর কোর্স সেল। ও এখন পর্যন্ত একটা ট্রেড নিছে কিনা কেউ দেখে নাই। ওর যেই, ও হয়তো সি ট্রেডার বা আপনার হইতে পারে যে +15-এ ট্রেড করে, যেহেতু ও আমেরিকাতে। সো এই মানুষটারে কিন্তু কখনো কেউ ট্রেড করতে দেখে নাই। হি ইজ এ অ্যানালাইসিস্ট। ও
ও হয়তো বড় কোনো হেজ ফান্ডের জন্য কাজ করতে পারে, বাট ও কিন্তু ট্রেড করে না। এখন পর্যন্ত ও নিজে একটা ট্রেড এক্সিকিউট করছে, কেউ দেখে নাই। ও শুধু মার্কেটে যে হোলগুলো আছে, কেন একটা মার্কেট উঠ করে বড় আসে, অ্যান্ড এই বড় সেল আসার পরে কেন এখানে একটা গ্যাপ আসে, এই গ্যাপটার ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, অ্যান্ড কেন এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো ট্যাপ করে মার্কেট উপরে চলে যায়, এই যে জিনিসগুলা, এই কেনর জবাব খুঁজতে যায় ও এতগুলা ভিডিও আপলোড করে ফেলছে। এখন আপনার কি আইসিটি শিখতেই হবে? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। লাইক ওর মতন সেমভাবে প্রাইস অ্যাকশন ট্রেডিংটাও কেউ না কেউ মার্কেট অ্যানালাইসিস যখন করতে গেছে তখন বানাইছে। কেন? বিকজ এইখানে যদি আপনি আসেন দেখবেন এক এক দেশ এক একভাবে মার্কেট অ্যানালাইসিস করে। আপনার আমি যেমন ক্যান্ডেল দেখি, জাপানে ওরা এই হাইকেনাশি ক্যান্ডেল দেখতো আগে। এই হাইকেনাশি ক্যান্ডেল দেখে ওরা অ্যাকচুয়াল বাইং সেলিংয়ের পয়েন্টগুলো ডিফাইন করতে পারতো। এখনও অনেক ট্রেডার আছে যারা শুধু লাইন চার্ট দেখে। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস যারা মার্কেটের ভিতরে মার্কেট অ্যানালাইসিস করে, এরা বের করার ট্রাই করছে যে না, মার্কেটের আমি কীভাবে বেটারভাবে অ্যানালাইসিস করতে পারি। এবার আপনারও অনেকগুলো বেটার অ্যানালাইসিস থাকতে পারে। যেমন আমি যখন এই মাইকেল জে হ্যাডেলসনের কোর্স কিনছি, আমি যখন ওর থেকে অর্ডার ব্লক শিখছি, ওই অর্ডার ব্লক আমার জন্য বেটারভাবে কাজ করে নাই। বাট হ্যাঁ, ওইটার কনসেপ্ট কাজে লাগাইয়া আমি আমার মতন করে যখন মার্কেট অ্যানালাইসিস করছি, ইটস কল মাই স্ট্র্যাটেজি, দেন আমারটা কাজ করছে। একদম হুবহু ওরটা আর কাজ করবে না, বিকজ ওইটা ওর অ্যানালাইসিস। ও একটা অর্ডার ব্লকে গেলে কী সেশন খুঁজবে সেটা আমি জানি না। ও একটা অর্ডার ব্লকে গেলে ওর বাইং সেলিংয়ের কী টাইপের কনফার্মেশনে বাই করবে সেটাও আমি জানি না। এইটা একান্ত ওই জানে, এটা ওই জানে, এটা না আমি জানি, এটা না আপনি জানেন। এই জন্যই যার যার স্ট্র্যাটেজি তার তার কাছে কাজ করে, অন্য মানুষের কাছে কাজ করবে না। হয়তো কাজ করলে 20% 30% করতে পারে। সেম সিআরটি মডেলে আমি ট্রেড নিব, আমার প্রফিট হবে, হয়তো আপনার লস হয়ে যেতে পারে। সেম ডিলিং রেঞ্জ আমিও করব, আপনিও করবেন, হয়তো আপনার লস হয়ে যেতে পারে, আমার প্রফিট হয়ে যেতে পারে। সেম মার্কেট ফেজ আমি ড্র করবো, আপনিও ড্র করবেন, হয়তো ওইটাতে আমি ট্রেড আইডেন্টিফাই করতে পারবো, আপনি পারবেন না। মানে এখানে এমন কোনো সিওরিটি নাই যেটা 100% ঘটবে। আর এর মতন এমন বহুত মানুষ আছে যারা মার্কেট অ্যানালাইসিস করে, বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট ধরন আছে। তার মানে আইসিটি অ্যান্ড এসএমসি এই দুইটা কিন্তু সেম জিনিস। ওকে, এখন যদি আপনারা কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি কি আইসিটি কনসেপ্ট শিখছেন না প্রাইস অ্যাকশন কনসেপ্ট শিখছেন, ডাজেন্ট ম্যাটার। প্রাইস অ্যাকশনেও অনেকগুলো জিনিস ইম্পর্ট্যান্ট, আইসিটিতেও অনেকগুলো জিনিস ইম্পর্ট্যান্ট, বাট আইসিটি একটু ব্রুটাল। ব্রুটাল বলতে একটু কঠিন। যে মানুষটা ভালো করে প্রাইস অ্যাকশন না শিখবে সে আইসিটিতে গেলে কানা হয়ে যাবে। বিকজ আইসিটি হইল প্রাইস অ্যাকশনের আলট্রা ভার্সন। প্রাইস অ্যাকশনের আলট্রা ভার্সন হইল আইসিটি। লাইক আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করেন না, কিভাবে একটা মার্কেট এইভাবে রেঞ্জ করতেছে, সো আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে দিলেন। আপনার জন্য এই জিনিসটা হলো সাপোর্ট, যেখান থেকে বাইং প্রেশার আসে এটার আমরা সাপোর্ট বলি, যেখান থেকে সেলিং প্রেশার আসে এটার আমরা রেজিস্ট্যান্স বলি। ওকে, এতটুকু আমরা সবাই জানি। বাট যখনই আপনি আইসিটিতে চলে যাবেন তখন এরা আর আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলবে না, এরা ডিমান্ড আর সাপ্লাই বলবে। এইবার যখন আপনি এই টাইপের একটা মার্কেটের ভিতরে বাই দেখছেন, ও কিন্তু সরাসরি এইখান থেকে বাই হয়ে এই পর্যন্ত যায় নাই, হ্যাঁ যাইতে পারে, বাট আইডিয়ালি ও কিন্তু স্ট্রাকচার ম্যাপিং করে গেছে, এইভাবে ম্যাপিং করে গেছে না স্ট্রাকচার। এবার আইসিটি কি করবে, এই যে মাঝখানে যে মাইনর সুইংগুলো আছে, এই যে মাইনর সুইং মানে মাইনর যে রিজেকশনগুলো আছে, এই মাইনর রিজেকশনগুলো অ্যাভয়েড করবে। কেন? বিকজ এই মাইনর রিজেকশনগুলো মার্কেটের ভিতরে কখনো ইম্প্যাক্ট ফেলে না। মার্কেটে ইম্প্যাক্ট ফেলে হইল ডিমান্ড এরিয়া। আর এই যে মেজর আর মাইনরের যে কনফ্লিকশন, এই মেজর আর মাইনরের কনফ্লিকশনটাই একমাত্র আপনারে প্রাইস অ্যাকশনের থেকে বেটারভাবে ভাবতে সহযোগিতা করবে, যেটার বলে এসএমসি। সো আপনি যখন প্রাইস অ্যাকশনে ট্রেড করবেন আপনি দেখবেন সব জায়গাতে সাপোর্ট পান। লাইক এইখানেই যদি আপনি দেখেন দ্যার ইজ আ লট অফ সাপোর্ট, আপনি এখান থেকে অনেক জায়গায় সাপোর্ট পাবেন, অনেক জায়গায় সাপোর্ট পাবেন, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট। বাট আইসিটি কী করবে, এই মাঝখানের যে মাইনর সুইংগুলো থাকবে ও এই মাইনর সুইংগুলোর জাস্ট অ্যাভয়েড করবে। আপনি যখন এই জায়গা থেকে একটা ডাউন মার্কেট ক্রিয়েট করবেন, দেখেন দ্যার ইজ আ লট অফ রেজিস্ট্যান্স, দ্যার ইজ আ লট অফ সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং প্রেশার, সেলিং সেলিং সেলিং, এই যে সেলিং, এই যে সেলিং। বাট কোন জায়গাতে যে বেটার রিজেকশন আসছে, যেই জায়গায় এই সবগুলো জিনিস সেলার একসাথে কানেক্ট হয়েছে, দেখেন এই দেখেন একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, চারটা সুইং একই জায়গাতে কানেক্ট হয়েছে।
তার মানে এইটা হলো আপনার মেজর লেভেল, আর এই মাঝখানে যেই জিনিসগুলো আছে এগুলো হলো মাইনর লেভেল। দ্যাটস ওয়াই যখন প্রাইস অ্যাকশনে ট্রেড করে তারা এই মাইনর লেভেলের সাপোর্ট আর রেজিস্ট্যান্স খোঁজে। বাট যারা আইসিটিতে শিফট করতে পারে, প্রাইস অ্যাকশন রিটেইলার বেশি ট্রেড করে, বিকজ প্রাইস অ্যাকশন তুলনামূলক ইজি। এবার এই যে মাঝখানের যে পুল ব্যাক আছে, মাঝখানের যে রিট্রেসমেন্ট আছে, মাঝখানের যে আইডিএম আছে, এই জিনিসগুলা ফলো করতে চায় না যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে। বাট আপনি যখন ট্রেড করবেন শুধু মেজরই খুঁজবেন, এটা আমি অনেকবার বলছি। দ্যাটস ওয়াই দুইটার ভিতরে কিন্তু অনেক বেশি ডিফারেন্সিয়েশন না, অনেক বেশি ডিফারেন্সিয়েশন না, খুব ছোট ডিফারেন্সিয়েশন। বাট এই ছোট্ট ডিফারেন্সিয়েশনটাই আপনার প্রফিটেবল ট্রেড পিক করতে সহযোগিতা করে। এবার হয়তো মার্কেট যখন নিচে আসবে আপনি এইখান থেকে পিক করতে পারেন একটা ট্রেড, আপনার লস করে দিয়ে চলে যাবে। আপনি এইখান থেকে পিক করতে পারেন, আপনার লস করে দিয়ে চলে যাবে। বাট আপনি যখন এইখান থেকে পিক করবেন, এইখান থেকেও আপনার লস করে দিয়ে চলে যেতে পারে বিকজ অফ লিকুইডিটি। বাট একটা জিনিস চিন্তা করেন, এতগুলো সুইংয়ের একটা ভ্যালিড কনসলিডেশন তো আমরা চাই। এবার এইখান থেকে যদি আপনি প্রাইস অ্যাকশনের ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করেন, এইখানে যতগুলো ট্রেড আপনি লস করছেন তো করছেনই। এবার যদি মার্কেটের স্ট্রাকচার আপে হয়, তাহলে পরবর্তী ট্রেড আপনি এইখান থেকে যখন নেবেন আফটার কনফার্মেশন, এই পুরা জায়গাটা আপনি ক্যাপচার করতে পারবেন। বাট যদিও এটা আনইথিক্যাল জিনিস হয়ে যায়, বিকজ এখানে আমরা বড় লট ইউজ করতে পারি না, ছোটো ছোটো লট ইউজ করতে হয়। বিকজ বড় লট ইউজ করতে গেলে এই জায়গা আমরা ক্যাপচারই করতে পারবো না, অনেক বেশি প্যারা হয়ে যাবে। ওকে, সো আইসিটি আপনার তো জানতেই হবে, বাট এর আগে আপনার প্রাইস অ্যাকশন জানতে হবে। বাট আমি যখন এই জিনিসগুলো শিখাবো আমি স্পেসিফিক শেখাবো না যে এটা প্রাইস অ্যাকশন, এটা আইসিটি, আমি দুইটারে কম্বাইন করে শেখাবো। ওকে, যাতে আপনার বুঝতে ইজি হয়। আপনি নর্মাল যেমন একটু আগে আমি আপনার বললাম প্রাইস অ্যাকশনের ভাষায় এটা কি সাপোর্ট অর রেজিস্ট্যান্স। মাইনর সুইংগুলার যদি আমরা ইগনোর করি, মেজর সুইংগুলারে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলি। তার মানে এই যে জোনটা, এই জোনটারে প্রাইস অ্যাকশনের ভাষায় বলে সাপোর্ট অর রেজিস্ট্যান্স। বাট এই সেম জোনটা সাপোর্ট, বাট এই সেম জোনটা এইখানে যখন আসবে এটার আমরা প্রাইস মানে আইসিটির ভাষায় বলি ডিমান্ড। ডিমান্ড মানে এগ্রেসিভ বাই। এবার যেইখান থেকে গতবার এগ্রেসিভ বাই হয়েছে ওইখান থেকে প্রাইস একটু তো হালকা পাতলা মুভমেন্ট করার চান্স আছেই, এটা আপনি গোল্ডে গেলেও দেখতে পারবেন। দিস ইজ আ মেজর পয়েন্ট, এটা আপনার একটা মেজর পয়েন্ট। এই যে এই যে একটা মেজর পয়েন্ট। এবার এইখানে যদি আপনি ড্র করে বৈশাও থাকেন, আপনি যদি দেখেন যে গোল্ড রিকভারি করেও ফেলছে, নো প্রবলেম, এইখান থেকে মার্কেটের বাইং স্টার্ট হয়েছে অ্যান্ড দিস ইজ এ এগ্রেসিভ লেভেল। এইখান থেকে 1.5 সপ্তাহের মতন মার্কেট ডাউনে রাখছে। এবার এইখান থেকে আসলে আমার কিন্তু ট্রেড নিতে অনেক বেশি গায়ে বাজবে না। বাট হ্যাঁ, আমার এক্সপেকটেশন কিন্তু এই পর্যন্ত থাকবে না বিকজ অফ মার্কেটের ট্রেন্ড আপে, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আপে। বাট আমি এখান থেকে মোটামুটি তো ডিজার্ভ করি এইখান থেকে অ্যাটলিস্ট 0.3 যেহেতু আমি নিচের থেকে বাইং জোন থেকে নিচ্ছি। ওকে, অ্যাটলিস্ট 0.3, অ্যাটলিস্ট ইটস কল কনসলিডেশন। এটা আমরা মার্কেট কনসলিডেশন বলি। প্রত্যেকটা বাইংয়ের সেলিং আছে, প্রত্যেকটা সেলিংয়ের বাইং আছে। বাট এই জিনিসগুলা গোল্ডের তুলনায়, বিকজ গোল্ড একতরফা মার্কেট, গত ক্লাসে বলছিলাম, এই জিনিসগুলোর তুলনায় আপনার বেশি ইজি হবে হলো ফরেক্সের কারেন্সিতে। বিকজ ফরেক্সের কারেন্সিতে যখন জিনিসগুলো করবেন আপনার জন্য অনেক প্যারা হবে না, ইজি হয়ে যাবে। এবার দেখেন এই যে এইখানে যে সেলিং প্রেশারগুলো সব কিন্তু মাইনর, একমাত্র সেলিং কিন্তু এই যে মেজর থেকে আসছে। এই যে তিনটে সুইং কানেক্ট, এই যে মেজর থেকে এর আগের বারও আসছে, এইখান থেকে অনেকটুক। আপনার লাগবে সারাদিনে 1 ঘন্টার একটা ক্যান্ডেল। আপনার এই টাইপের মুভমেন্টও আপনি এটা উইকলি ট্রেড করবেন। আপনি যখন চিন্তা করবেন যে না আমার ক্যাপিটাল এইভাবে পড়ে থাকুক মার্কেটে, তখন আপনি এই টাইপের ট্রেড করবেন। আপনি তো মার্কেট টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, আপনি শিফট হবেন 5 মিনিটে, দেন এই জায়গা থেকে মার্কেটের কনফার্মেশন ক্যান্ডেল খুঁজবেন। আপনার যদি বেটার স্ট্র্যাটেজি থাকে আপনি এইখানে ঢুইকা জাস্ট এতটুকু বের হয়ে যাবেন, মোর দ্যান এনাফ। এতটুকুর প্রফিটই তো মানুষ খাইতে পারে না। ওকে, তার মানে আপনি আইসিটি, স্মার্ট মানি যেটাই শিখেন না কেন, দুইটাই প্রফিটেবল। বাট আপনার প্রাইস অ্যাকশন জানা থাকলে আইসিটি দেখবেন অটোমেটিক ম্যানেজ হয়ে গেছে। এবার এই যে আইসিটিটা এসএমসির যে ট্র্যাকিং, এসএমসি কই প্রাইস ড্রপ করে, কোথায় এসএমসি বিগ অর্ডার রান করে, এই যে এসএমসিরে ট্র্যাক করে, এদেরকে মূলত আইসিটি বলে। আর এটার আইসিটির ভাষায় ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো বলে। হোয়াট ইজ অর্ডার ফ্লো? আমরা বলি না যে ও ফ্লোতে ভাইসা গেছে, মানে অর্ডারটা যখন ফ্লো হয় সব দিকে ছড়ায়া দেয়, এইটারে ট্রেডিংয়ের ভাষায় বলে অর্ডার ফ্লো। এবার এই অর্ডার ফ্লোর ভিতরে অনেকগুলো জিনিস আছে, ডিমান্ড আছে, এফবিজি আছে, অর্ডার ব্লক আছে, ডিলিং রেঞ্জ আছে, মার্কেট ফেজ আছে, মিডিকেশন ব্লক, আনমিডিকেশন ব্লক, ব্রেকার ব্লক, তারপর হলো আপনার আরও অনেকগুলো জিনিস থাকে।
এগুলোর ভিতরে। ওকে, সো আমরা প্রাইজ অ্যাকশন আর আইসিটি আলাদা আলাদা শিখবো না, একসাথেই শিখবো ইনশাল্লাহ, অ্যান্ড হয়ে যাবে, নো প্রবলেম। বাট এমন না যে আপনি একটা শিখতেছেন, আপনি কিন্তু দুইটা সম্পর্কেই জানবেন আর আপনি দুইটাই ইউজ করবেন। একটা ইউজ তো আমরা করতেছি না, আমরা দুইটাই ইউজ করব। বাট প্রাইজ অ্যাকশন যদি না জানেন তাহলে আপনি এটা বুঝবেন না যে রিটেইলার কোথায় ফাঁসবে, বিকজ এসএমসির মূল কনসেপ্টই হলো রিটেইলারদের ট্র্যাপ করা। সো আপনি যদি নাই জানেন যে কোন জায়গায় গেলে আমার বিপদ হবে, আপনি বিপদ থেকে কেমনে মুক্তি পাবেন, দ্যাটস ওয়াই প্রাইজ অ্যাকশন জানাটা ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যান্ড আসেন এক্সনেসে। এবার এক্সনেসে আসার পরে দেখেন আমি একটা ড্যামো অ্যাকাউন্ট খুলে রাখছি $500, আমি অনেক কিছু দেখাবো। এটা আমার জিরো অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার ইচ্ছা। বাট মোস্ট অফ দ্য মানুষ আপনারা বলবে যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে, জিরো খুলতে নিষেধ করবে। আপনার ইচ্ছা, আপনি চাইলে স্ট্যান্ডার্ডও খুলতে পারেন, জিরোও খুলতে পারেন, বাট জিরোতে কমিশন বেশি দেয়। দ্যাটস ওয়াই ওরা সবাই বলে যে জিরো অ্যাকাউন্ট, ওই জিরো না, স্ট্যান্ডার্ডে কমিশন বেশি দেয়। আপনি যখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খোলেন তখন মনে হয় একটু বেশি কমিশন দেয়, বিকজ ওই যে ছোটো অ্যাকাউন্ট 100% লস হবে, এটা তো সবাই বুঝে। সো যখন ছোটো অ্যাকাউন্টের লস বেশি হয় তখন তো ওরা কমিশনটা বেশি পায়। যেমন এইখানে দেখেন স্প্রেড, এখানে 0.20 স্প্রেড, তার মানে এখানে আপনার টাকাটা স্প্রেডের মাধ্যমে কাটবে। আপনার যখন কোনো ট্রেড নেবেন $1 $0.2 কেটে নেবে, নট অলওয়েজ বাট মোস্ট অফ দ্য টাইম। বাট আপনি যখন জিরো অ্যাকাউন্ট খোলেন দেয়ার ইজ নো কমিশন, আর এই কমিশনের টাকা থেকেই যারা ওই যে লিঙ্ক বিজনেস করে এরা মূলত এইখান থেকেই টাকাটা কামায়। বাট আমি অ্যাজ আ প্রফেশনাল হিসাবে সবাই বলি জিরো অ্যাকাউন্ট খুলতে, বিকজ জিরো অ্যাকাউন্ট যখন খুলবেন যেই জায়গায় আপনি ট্রেড এক্সিকিউট করতে চাইবেন ওইখানেই ট্রেড এক্সিকিউট হবে, স্ট্যান্ডার্ডে সেম জায়গাতে ট্রেড এক্সিকিউট হবে না। আচ্ছা আমি দেখাইয়াই দেই, আর নাহলে আপনাদের অনেকের কনফ্লিকশন থাকবে। ডেমো খুলি ফর প্র্যাকটিস পারপাস। আচ্ছা আমি জানিও না বিকজ ডেমো অ্যাকাউন্ট আর কি পাসওয়ার্ড দেবো। ওকে, সো দেখেন আমার কাছে এখন দুইটা অ্যাকাউন্ট আছে, একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, একটা জিরো অ্যাকাউন্ট। কোনটার ভিতরে সুবিধা বেশি ওইটাই জাস্ট দেখাইতে চাচ্ছি। সো আমি এখান থেকে ট্রেডে যাবো, এক্সনেস টার্মিনালে যাবো। যারা এই জিনিসগুলোও জানেন না একটু কষ্ট করে ইউটিউবে যায় সার্চ করেন, আমি পুরো ডেডিকেটেডলি ভিডিও বানাই দিয়েছি এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে, আপনি দেখতে পারবেন। এখানে আপনার ব্যালেন্স দেখা যাবে, দেন এই তো আপনার অ্যাকাউন্ট, আপনি চাইলে রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডেমো, আর্কাইভ, যে অ্যাকাউন্টগুলো আপনার লাগবে না। আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা, আপনার যেটা লাগবে না ওইটা আপনি আর্কাইভ করে রাখতে পারেন। সো আমার ডেমো ছিল, ওইটা আমি আর্কাইভ করে রেখে দিছি, ওই মানে রিয়েল ছিল, আমি ডেমোতে আপনার প্র্যাকটিস করে দেখাই। সো এক্সনেস টার্মিনাল, এটার মাধ্যমে আমরা ট্রেডটা এক্সিকিউট করি, এগুলা ভিডিও দেওয়া আছে ইউটিউবে। ওকে, সো আপনি এই জায়গাতে যদি খেয়াল করেন আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি। যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট না, আমি ধরেন এখান থেকে 1 লটে ট্রেড রান করলাম, 1 লট বাই। ওকে, এই দেখেন আমি বাই করছি এইখানে 1 লটে, দেন এখান থেকে আমি শিফট করি জিরো অ্যাকাউন্টে, এবার এই জায়গা থেকে আমি 1 লটে বাই করি 1। ওকে, এবার মজার বিষয়টা কি, আপনি যখন স্ক্যাল্পিং যখন করেন তখন আপনার ট্রেডটা যেই জায়গায় পড়ার কথা ওই জায়গায় পড়াটা কিন্তু, সরি 1 লট হবে তো, নাহলে কমিশনটা বোঝা যাবে না। তো হয়েছে, ওকে ডান। এবার আপনি এই জায়গা থেকে অ্যাকাউন্টে আসেন, ইটস কল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। সো দেখেন আপনি যখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আসেন আপনার ট্রেডটা যেইখানে রান হওয়ার কথা ওইখানে রান না হয়ে একটু নিচে রান হয়, একটু নিচে রান হয়, আপনার ট্রেড হালকা নিচে রান হয়। ওকে, বাট আপনি যখন জিরো অ্যাকাউন্টে ট্রেড করেন তখন আপনার ট্রেডটা যেই জায়গাতে ফালাইতে চান ওই জায়গা থেকেই রান হয়। এটা হলো জিরো অ্যাকাউন্টের মজা। কেন? বিকজ আমরা যখন স্ক্যাল্পিং করি ট্রেডটা যেই জায়গাতে থাকে ওই জায়গাতে থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ট্রেড যেই জায়গায় রান করি ওইখানে যদি না থাকে, আচ্ছা আমি আবার দেখাই, এখান থেকে দেখাই, বাই, খেয়াল করেন, হ্যাঁ এই দেখেন আপনার লস দেখাচ্ছে, দেখছেন? এখন দেখাচ্ছে, বাট আপনার কাছাকাছি থাকা অবস্থায় মার্কেট আপনার লস দেখায়, বিকজ আপনি যেইখানে ট্রেডটা রান করেন ওইখানে ট্রেড এক্সিকিউটই হয় না, ট্রেড এক্সিকিউট হয় উপর থেকে। যেমন আপনি বাই করছেন, আচ্ছা আমি কাইটা দিয়ে দেখাই তাহলে বুঝবেন। এই যে এই ক্লোজিং প্রাইসে আসেন, দেখেন এই যে আপনার এখানে যদি কমিশনের চিন্তা করেন দ্যার ইজ নো কমিশন, দেখছেন দ্যার ইজ নো কমিশন। তাহলে ও কমিশনটা কোত্থেকে নিল? ওই কমিশনটা আপনার ট্রেড থেকে নিছে, আপনি যে ট্রেড রান করছেন এই ট্রেড থেকে নিছে, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। বাট আপনি যখন জিরো অ্যাকাউন্টে আসবেন, এই যে আপনি যদি ক্লোজিং প্রাইসে আসেন দেখেন আপনার প্রত্যেকবার কমিশন কাইটা নিস, এই যে
গোল্ডের ভিতরে একটা স্ট্যান্ডার্ড ওয়ান লটে ট্রেড করতে আপনার $11 মতন কমিশন লাগে। এই যে আপনার কমিশন কাইটা নিছে, বাট এইখানের প্রফিটটা দেখেন $263, আর জিরো অ্যাকাউন্টের প্রফিটটা দেখেন কম, সেম জায়গা থেকে। ও না, ঠিকই আছে, বাট একটু বড় জিরো অ্যাকাউন্ট আগে ট্রেড রান করছি। মানে যেটা বুঝাইতে চাইছি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো কমিশন। দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না। সো এইখান থেকে ও কমিশনটা কেন নেয় না? ও কমিশনটা আপনার ট্রেড থেকে কাইটা নেয়, আপনার ট্রেড থেকে কমিশনটা কাইটা নেয়। সো আমি চাই না আমার ট্রেড থেকে কোনো কমিশন কাটুক। এই প্রবলেমটা হয় কই, লাইক আপনি এইখানে ধরেন ট্রেড রান করছেন, এই সেম ট্রেডটা এইখান থেকে এক্সিকিউট না হইয়া এই উপরের থেকে এক্সিকিউট হবে যদি বাইং করেন। এই যে জায়গাটুক দেখতেছেন, এই জায়গাটুক হলো ওর কমিশন ফি। অনেক সময় আসে স্ক্যাল্পিংয়ে আমরা যখন এগ্রেসিভ লট ইউজ করি, এতটুকুই আমাদের $400-500 প্রফিট হয়ে গেলে আমরা চিন্তা করি থাকবা আজকে আর ট্রেড করবো না। বুঝা গেছে? বাট এই প্রবলেমটা তখনই হয় যখন আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করি। সো আমি নর্মালি বলি আমি আবার ট্রেড রান করি, দেখেন সেল। ওকে, এই দেখেন আমি সেল করছি কই, আর ট্রেডটা রান হয়েছে কই, এই দেখেন এই যে এই ক্যান্ডেলের এইখানে আমি ট্রেড রান করছি, এইখানে ট্রেড রান হয়েছে। কেন? বিকজ অফ সোয়াদ কাইটা নেয় মার্কেট। এই দেখেন এই যে লস দেখাচ্ছে, যখন মার্কেট আপনার এইখানেও ছিল, ক্যান্ডেলে ছিল, তখনও কিন্তু লস দেখাইছে, একটু নিচে আসা পর্যন্ত লস দেখাইছে। এই দেখেন লস দেখাচ্ছে, দেখছেন? এই দেখেন এই যে লস দেখায়। যদিও সেলিংয়ে এই যেখান থেকে ট্রেড এক্সিকিউট করছেন ওইটার কাছাকাছি আসা অবস্থায় কিন্তু আপনার প্রফিট দেখানোর কথা ছিল, বাট সেটা কিন্তু মার্কেট করে নেই। কেন করে নেই? বিকজ ও কমিশনটা হাইডলি কাইটা রাখে। বাট জিরো অ্যাকাউন্টের ভিতরে কমিশন আপনার থেকে নিয়ে নেবে, আপনার ট্রেডের প্রফিট থেকে নিয়ে নেবে আপনার কমিশন। সো আমার কথা হলো আমি যখন স্ক্যাল্পিং করি আমি চাই না ওইভাবে আমার কমিশন কাইটা নিক। মোস্ট অফ দ্য মানুষের কমিশন এইভাবেই কাইটা নেয়। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ বলে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করতে। বাট যদি আমারটা মানেন তাহলে আমি বলবো ভাই 100% জিরো অ্যাকাউন্ট ইউজ করেন। বিকজ জিরো অ্যাকাউন্ট ইউজ করলে আপনি যেই জায়গা থেকে ট্রেডটা রান করেন ওই সেম জায়গা থেকে আপনার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। এটা আপনার জন্য সুবিধা। অ্যান্ড এইখানে কোনো কমিশনেরও ঝামেলা নেই। হ্যাঁ, এইখানেও কমিশন দেয়, বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের তুলনায় খুব হালকা। আচ্ছা, আমি এইটা একটু অফ করে দিই, এটা আমার অনেক ডিস্টার্ব করে। সরি, এই মাঝখানের দাগগুলো সরাই দিলাম। ওকে, এই হইলো আপনার এক্সনেসের টার্মিনাল। এবার একটা জিনিস খেয়াল করেন, কেন বেশিরভাগ মানুষ গোল্ডের ভিতরে ট্রেড করতে চায়? বেশিরভাগ মানুষ গোল্ডে ট্রেড করার একমাত্র রিজন হইল গোল্ডের ভিতরে ভলিটিলিটি বেশি। যেমন গোল্ডে যখন আপনি ওয়ান লটে ট্রেড রান করছেন, ওয়ান লটে ট্রেড রান করার পর দেখেন $10 মতন আপনি কমিশন দিয়েছেন, এই যে এইখানে $11 মতন কমিশন দিয়েছেন। এই সেম কমিশনে জাস্ট এতটুক এরিয়াতে আপনি অলমোস্ট $263 মতন এখানে দেখাচ্ছে যে প্রফিট হয়েছে। বাট এই সেম ওয়ান লট যদি আপনি কোনো ফরেক্সের কারেন্সিতে ইউজ করেন, লাইক এখান থেকে আমি ওয়ান লটে সেল দিলাম, ওয়ান লট সেল, বাট এই সেম জোনে আমি যদি প্রফিট অ্যান্ড লস করতে চাই, প্রফিট করতে হইলে আমার $263, এই দেখেন $263 যদি প্রফিট করতে হয় এই পর্যন্ত মার্কেট আসতে হবে। কত বড় গ্যাপ দেখছেন? এই জন্য মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় না। বাট ফরেক্স মার্কেট তো সেফ। $263 প্রফিট করতে আমার এত বড় জোন লাগবে ওয়ান লটে। এই যে ওয়ান লটে, ওয়ান লট বলতে ভলিউম বোঝায়। এই ওয়ান লটে ট্রেড করতে ফরেক্সের যে কোনো কারেন্সিতে ওয়ান লট। ওকে, এখান থেকে টিপি দেন, বিশাল এই যে 365। ওকে, এই দেখেন কত বড় এরিয়া লাগতেছে, দেখছেন কত বড় এরিয়া লাগতেছে আপনার এই জায়গায় $263 প্রফিট করতে, বিশাল এরিয়া এই যে এই পর্যন্ত। বাট আপনি জাস্ট গোল্ডের ভিতরে দেখেন ট্রেড রান করার সাথে সাথে $200-300 প্রফিট হয়ে যায়। ট্রেড রান করার সাথে সাথে লাইক এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ধরেন আমি এখান থেকে জাস্ট নিয়ে বের হয়ে যাব, দেখেন $300 প্রফিট করতে আমার কতটুকু সময় লাগবে? এই যে ক্যান্ডেল কিন্তু সেমই, এতটুকু এরিয়া লাগবে, জাস্ট 1 ঘন্টারই কিন্তু ক্যান্ডেল, এই যে 1 ঘন্টারই ক্যান্ডেল, এইখানে 1 মিনিটেরই ক্যান্ডেল, এই যে 1 মিনিট, এইখানে জাস্ট এতটুকু সময় লাগবে আমার এই পুরা জিনিসটা $263 প্রফিট করতে। বাট আমি যখন ফরেক্সে করতেছি এই সেম প্রফিটটুকু আমার এতটুকুই লাগতেছে। এবার এইটার একটা খারাপ দিকও আছে, সেটা হলো বেশিরভাগ ট্রেডাররা ফার্স্টেই ট্রেড করতে আইসাই গোল্ডের ভিতরে ট্রেড করতে আসে। দ্যার ইজ এ লট অফ ভলিটিলিটি। সো গোল্ডে ট্রেড করতে আসলে কি হয়,
জোনটা তারা অনেক ছোট পায়, অনেক ছোট জোনে আপনার $200-250 প্রফিট হয়ে যাচ্ছে, আবার লসও হয়ে যাচ্ছে কিন্তু সেম অ্যামাউন্টে। তার মানে যতটুকু আপনার লস করতেছেন সেমটুকু কিন্তু আপনার প্রফিটও হচ্ছে। তার মানে এইখানে রিস্ক যেমন বেশি, এখানে রিওয়ার্ডও তেমন বেশি। সো যারা মার্কেট অ্যানালাইসিস মোটামুটি বুঝে অ্যান্ড ভালো মতন বুঝে না, যাদের নিজস্ব স্ট্র্যাটেজি নাই, যারা মার্কেটে ওইভাবে এখনও বেটারভাবে ঢুইকা কিছু করতে পারে নাই, তারা যখন সরাসরি গোল্ডে বিটিসিতে চলে আসে, তখন এই ছোট ছোট জায়গায় ক্যাপিটাল নাই হয়ে যায়। একটা জিনিস যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু ভাই 24 ঘন্টা খোলা, মার্কেট 24 ঘন্টা খোলা, তাই না? এবার আপনি এই জায়গাতে $200 প্রফিট করার জন্য এতটুকু জোন নিছেন, সেমভাবে অন দ্য আদার হ্যান্ড অন্য একটা মানুষ ও এই $200 প্রফিট করার জন্যই এখান থেকে 0.1 লট নিল। লাইক, বিকজ লটের উপরেই ডিপেন্ড করে আপনি কতটুকু এগ্রেসিভ প্রফিট করবেন। এবার এই সেম জায়গা থেকে একটা মানুষ $200 প্রফিট করবে, দেখেন ওর $200 জোনটা কত বড়, এই যে দেখছেন $263। তাই একটা মানুষ এইখান থেকে যদি ট্রেড রান করে 0.1 লটে, ওর এইখানে $200 স্টপ লস অ্যান্ড $200, মানে $200 স্টপ লস অ্যান্ড $200 টার্গেট। ও কী করলো, জাস্ট জোনটা বড় পাইলো। আর মার্কেটে জোন বড় দিলে কি হয় জানেন, আপনি মার্কেট থেকে হারায় যাবেন না ভাই, মার্কেট থেকে হারায় যাবেন না, আপনারা কেউ ফালায় দিতে পারবে না। এবার এই জোনটা যে বড়, এই জোনটার বড় হওয়ার সুবিধা কি জানেন, মার্কেটের ভিতরে থাকতেছে, মার্কেটের গতিতে চলতেছে, দেয়ার ইজ আ লটস অফ মাইনর ফ্লাকচুয়েশন, দেখছেন, লটস অফ মাইনর ফ্লাকচুয়েশন। যখন আপনি আপনার পজিশনটা বাড়ায় দেন, আপনি মার্কেটের সময় দিলেন, হ্যাঁ আপনার প্রফিট কম হবে বাট লস কিন্তু হবে না। আপনার সাথে এইটা না ঘটলেও চলবে যে একদিনে আমার $20,000 প্রফিট হইলো, এটা না ঘটলেও চলবে। বাট এমন যদি হয় যে একদিনে আপনার পুরো ক্যাপিটাল লাইক $20,000 লস হয়ে গেল, আপনার কাছে কিন্তু আর ক্যাপিটাল নাই। আমাদের সবার কাছে কিন্তু লিমিটেড টাকা, কারো কাছেই এইখানে অফুরন্ত টাকা নেই, সবার কাছে লিমিটেড টাকা। তো জোনটা বাড়ায় দেওয়ার কারণে লস যদি হয়ে যায়, আপনার কাছে আর ওই ক্যাপিটাল নিয়ে আসা সম্ভব না। আর $20,00,000 যার লস, $20,000 যার লস হয়েছে, ওই $20,000 লস রিকভারির জন্য কিন্তু ওর $20,000 লাগবে। আর না হইলে ও $1,000 দিয়ে 20,000 রিকভারি করতে পারবে না, 1,000 দিয়ে 20,000 রিকভারি করতে পারবে না। বাট হ্যাঁ, ও যদি লসটা কমায় দিতে পারে, টাইমটা যদি বাড়ায় দেয়, একদিনে $20,000 প্রফিট না হইলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। $20,000 কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। একটা বাইকের দাম 30 লাখ টাকা, আমার নর্মাল একটা বাইকের দাম বাংলাদেশে 30 লাখ টাকা, হালায় রাখছি, ইউজে করি না। একটা সিঙ্গেল বাইক, 7-8টা বাইক পরে আছে, যখন দেশে যাই মাঝে মধ্যে চালাই। সো 20 লাখ টাকা কিচ্ছু না ভাই, কিচ্ছু না এই জগতে। আর আপনার কিচ্ছু হবে না 20,000 টাকা দিয়ে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনার কোনো ড্রিম পূরণ হবে না, আপনার কিচ্ছু হবে না 20,000 টাকা দিয়ে, এটা আপনি শিওর থাকেন। $20,000 একটা ভালো মানের গাড়ি কিনতে গেলে 1 থেকে 1.5 কোটি টাকা লাগে মিনিমাম। একটা ল্যান্ড ক্রুজারের দাম 2 কোটি টাকা, নর্মাল একটা গাড়ি। ল্যান্ড ক্রুজার তো সরকারি চাকরিজীবীদের গাড়ি। সেইখানে একদিনে যদি আপনি খালি হয়ে যান, আপনার কাছে কিন্তু রিকভারির টাকা নাই। বাট আপনি প্রত্যেক দিন যদি একটু একটু করে $300, $400, $500 প্রফিট করেন, লাইক আপনি $20,000 থেকে, ভাই মোর দেন এনাফ, আলহামদুলিল্লাহ। এর বেশি আপনার আর দরকার নাই, দরকারই নাই এর বেশি। বিকজ নাই হয়ে যাওয়ার থেকে থাকা ভালো। বেশিরভাগ মানুষের নাই হয়ে যায়, এটা হলো প্রবলেম। নাই হওয়া যাওয়া যাবে না, নাই হইলেই সমস্যা। এই যে এইখানে একটা ইনসাইডার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখছেন? আমি জানি না মার্কেট কতটুকু আসবে, আই ডোন্ট নিড দিস, আমার এতটুকুই লাগবে। অতটুকু হয়েছে, শেষ, আমি বাইরে হয়ে গেছি। আমার সারাদিনে বোমা মারলেও আমার আর পাবে না কেউ। ট্রেডারের মাইন্ডসেট এমনই থাকতে হবে। আপনার যখন লস করবেন, লস করার সব থেকে বড় যে রিজন থাকবে সেটা হলো ওভার ট্রেডিং। প্রফিট করছেন আরও ঢুকতেছেন, লস করছেন আরও ভরতেছেন। এই একটা প্রবলেমের কারণে ট্রেডাররা অনেক দূর পর্যন্ত যাইতে পারে না, এটা একটা প্রবলেম। এবার আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার কাছে যদি $2,000 থাকে, ভাই একটা $2,000 ক্যাপিটালে আপনি কতটুক চান, কতটুক চান? $2,000 ক্যাপিটালে আপনি যদি দৈনিক $100 লস রাখেন, $100ই প্রফিট চান, তাই না? 5 মিনিটে যদি যান তাইলে বুঝবেন ক্যান্ডেলটা কতটুক ভাই, কতটুক। আপনি যদি 0.1 লটও ফিক্সড করেন, আমি 0.1 লটের উপরে ট্রেড করবো না, একটা 5 মিনিটের ক্যান্ডেল লাগে ভাই, একটা 5 মিনিটের ক্যান্ডেল লাগবে, আপনি বাইর হয়ে গেছেন মার্কেট থেকে, শেষ। এই ধরেন $90 $80 প্রফিট হয়েছে, বাইরে গেছি, বাংলা টাকায় $80। আমার আর লাগবেই না ভাই,
শেষ। ওই মারা খাক, আমার আর লাগবই না, আমার কিচ্ছুই লাগবে না, আমি ঠিক আছি, আমার আর কিচ্ছুর দরকার নাই। সারা দিনে আমার যদি $100 লস থাকে অ্যান্ড ওইটার এগেনস্টে আমি $100 যদি প্রফিট করতে চাই, আমি যদি ফিক্সড করি আমি 0.1 লটে ট্রেড করবো, বিকজ 0.1 লটে আমি পজিশনটা একটু বড় পাই। যদিও বিগেইনারে 0.1 হিউজ, আপনি 0.1 লটে, 0.01 লটে বা 0.02 লটে ট্রেড করবেন। লটের হিসাব আমি আপনার পরে বুঝাবো, আমি জাস্ট আপনার এক্সপিরিয়েন্স বুঝাচ্ছি যে আসলে এক্সপেকটেশনটা কী রকমের হওয়া উচিত। আপনার এই টাইপের যখন এক্সপেকটেশন থাকবে, জাস্ট মার্কেট থেকে বের হয়ে যান। হইছে আলহামদুলিল্লাহ, মার্কেট থেকে বের হয়ে যান। বিকজ আপনি 500-এ 1000 বানাইতে পারবেন একবার, দুইবার, কিন্তু 500-এ খালি করবেন কয়েক হাজার বার ওই 1000 বানাইতে যায়। 1000 বার খালি করবেন, হবেই না আপনার। বাট ওই $500 থেকে $20 ইনকামের নিয়ত যদি থাকে, ওইটা দৈনিক করতে পারবেন, যেটা আমি ডিসকর্ডে বছরের পর বছর করায় আসছি মানুষেরা, হাইডলি মানুষ জানতেও না। টু মাচ ইজি, কোনো প্যারাই নাই। কেউ যদি বলে আমি ওরা চ্যালেঞ্জ দিব, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিব, কারো কাছে যদি $2000 থাকে ওইটার এগেনস্টে ও যদি চিন্তা করে আমি আজকে সারাদিনে $100 প্রফিট করব, $2000 থেকে $100ই প্রফিট করবে, এর বেশি করব না। দিনে যদি ও 20 দিন ট্রেড করে, লাইক একটা ট্রেডার ধরেন দিনে, দিনে না মাসে 20 দিন ট্রেড করে, ও 20 দিন ট্রেড করে, ওর ক্যাপিটাল হলো আপনার $2000। এইটা থেকে ও প্রত্যেক দিন $100 প্রফিট করতে চায়, $100ই লস করতে চায়। তার মানে ও লস করতে গেলেও তোর 20 দিন লাগবে। আরে ভাই 20 দিন কি টানা লস করবেন আপনি? কি কন, 20 দিন কি টানা লস করবেন? হয়তো আপনি 10 দিন লস করলেন, তো 10 দিন যদি লস করেন, 10 দিন যদি প্রফিট করেন, তাও তো আপনার $2000 আপনার কাছে। 1 মাসের এক্সপিরিয়েন্স কামাইলেন, ফাও। কই আছেন, বুঝেন নাই? প্রবলেমটা তো এখানে অন্য জায়গাতে। লাইক আমি আমি তো হাইট, আমি তো মানুষের সামনে কিছু বলি না ভাই। আপনি ধরেন একটা জায়গায় বসে আছেন, একটা ভালো একটা প্লেনের টিকিটের দাম ধরেন $4 লাখ, আপনার কাছে $2 লাখ একটা অ্যাকাউন্ট আছে। 10 লটেও যদি একটা নর্মাল ট্রেড মারেন, 10 লটে নর্মাল ট্রেড, লাইক নর্মাল ফ্লাকচুয়েশন, আপনার কিন্তু ভাই $3000 লসে $3000 প্রফিট হয়ে যাবে, প্যারা নাই। বাট আমি যদি চিন্তা করি যে এই $2 লাখ থেকে আমি একদিনে $1 মিলিয়ন বানায় গাড়ি কিনুম, ভাই সারা জীবন লস করবো, ম্যানেজ করে আসছি। 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা একদিনে লস করছি, বাট 1 কোটি টাকা একদিনে প্রফিট করতে পারি নাই। 1 কোটি টাকা প্রফিট করতে পারি নাই। 2 কোটি টাকাও লস করছি, 2 কোটি টাকা প্রফিট করতে পারি নাই। যখনই উল্টাপাল্টা এক্সপেকটেশন আসছে, তখনই মারাটা খাইছি। আমি প্রত্যেক দিন ডাল দিয়া ভাত খাইতে পারবো ভাই, কিন্তু আমি একদিন যখন চিন্তা করব যে আজকে আমি বিরিয়ানি খাবো, ওইটার জন্য আমার গোস্ত লাগবে, আমার কিন্তু 3-4 দিনের খাবারের ইম্প্যাক্ট পড়বে, বিকজ আমার ইনকাম লিমিটেড। সো আমাদের সবার ক্যাপিটাল লিমিটেড, আমাদের লিমিটেড ক্যাপিটালে আমরা চাইলেও উল্টাপাল্টা কিচ্ছু করতে পারি না, সম্ভবই না। বিকজ এই এই যতগুলো ট্রেড আপনি প্রফিট দেখতেছেন, এই প্রত্যেকটা ট্রেড লসও হইতে পারতো। এখানে তো 100% বলতে কিছু নাই ভাই, দেয়ার ইজ নো 100%, নো 100%, ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। আমি জাস্ট একটা জিনিসে মানুষের বুঝাইতে চাই যে ভাই, লং টাইম চিন্তা করেন জীবন সুন্দর, শর্ট টাইম চিন্তা করবেন জীবন নষ্ট। 1 বছর 30 দিন চাকরি করে আমরা কয় টাকা কামাই ভাই মাসে? 1 লাখ টাকা কামাই। তো দৈনিক যদি ভাই আমি $30 করে প্রফিট করি, বাংলা টাকায় কত? অলমোস্ট 3500 টাকা, বেশি 3500 টাকা, 3600 টাকা $30। এবার আপনার কাছে যদি একটা $2000 অ্যাকাউন্ট থাকে, এই $2000 থেকে কি দৈনিক $30 প্রফিট করা রকেট সায়েন্স? বলেন আমারে, রকেট সায়েন্স? বাট দৈনিক যদি $30 করে প্রফিট করেন, প্রত্যেক দিন 3500 টাকা করে যদি কামান, মাসে কত? 20 দিন ট্রেড করেন আপনি, বিকজ ফরেক্স মার্কেট 21 দিন 20 দিনই খোলা থাকে, 70-80 হাজার টাকা ভাই, এনাফ না? 2 লাখ টাকার ক্যাপিটাল। এবার আমি তো আপনার 70 বইলা দিছি, আপনি তো আকাশে উঠবেন 70 না, আপনার এখানে লসও ধরতে হবে। আপনি $2000 থেকে ট্রেড করছেন 20 দিন, ধরুন এখান থেকে আপনার উইনিং রেশিও 1:, মানে 3:7। আপনার 7টা ট্রেড প্রফিট হয়, 3টা ট্রেড লস হয়। তার মানে আপনি এখানে 7টা ট্রেড লস করছেন, 14টা ট্রেড প্রফিট করছেন, এনাফ। 14 থেকে 7 কাইটা দেন, 14 থেকে যদি 7 কাইটা দেন, কত থেকে 7 দিন, 7 ইন্টু 30, 25-30 হাজার টাকা ইজিলি কামাবেন। এইখানে কোনো রকেট সায়েন্স নাই, আমি কিন্তু আপনার লস ধইরা লইছি।
বেশিরভাগ মানুষ আপনারা বলবে যে প্রত্যেকদিন $100 করে কামাও, 30 দিনে কামায় ফেলবা $30,000, ওগুলো ফাও কথা, লস যাবে কই? আমি আপনার লস রাইখা বলছি। এবার লস রাইখা যদি মাসে $30,000 কামাইতে পারেন $2,000 একটা অ্যাকাউন্ট থেকে, $2,00,000 থেকে মাসে $30,000 কামাইতে পারলে কই যাবেন আপনি ভাই? দরকার নাই তো আমার উল্টাপাল্টা এক্সপেকটেশন। ডে বাই ডে আপনার এক্সপেরিয়েন্স বাড়তেছে, ডে বাই ডে আপনার মার্কেট অ্যাডাপ্টেবিলিটি বাড়তেছে, ডে বাই ডে আপনার মার্কেট সুন্দর মতন বুঝতেছেন। আপনার তো দরকারই নয় এগ্রেসিভ হওয়ার, কোনো দরকার নাই এগ্রেসিভ হওয়ার, কোনোই দরকার নাই। জাস্ট নর্মালি ট্রেড করেন না, প্রফেশন বানায় ফেলেন যে হ্যাঁ আমি আমি এইভাবেই মুভ করবো, এর বেশি আমি মুভ করবো না। প্রত্যেকটা মানুষের তো জীবনে লিমিটেড টাইম, যেমন লিমিটেড সবার লাইফের চাকরি করলে যেমন সব কিছু লিমিটেড থাকে, এটাও লিমিটেড বানায় দেন। হ্যাঁ ভাই, আনলিমিটেড হবে, বাট সেটার জন্য সময় লাগে আসলে, যেটা আমরা দিতে চাই না। এক্সপেকটেশন মানুষের ধ্বংস করে দেয়। এগুলা যদি না রাখি জীবন সুন্দর। ওকে, এগুলা না রাখলেই জীবন সুন্দর। সো বেশিরভাগ সময় চিন্তা করবেন যাতে পজিশনটা বড় পান, বিকজ মার্কেটে এই টাইপের 5 মিনিটের ক্যান্ডেল প্রত্যেক দিন কয়েকশো ঘটে, কয়েকশো, কয়েক হাজারও ঘটে। এবার এতগুলো মার্কেট, ফরেক্সের মার্কেট, কমোডিটির মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ইন্ডিসিসের মার্কেট, এত এত মার্কেটে আপনি ব্যাটে বলে একটা মিলাইতে পারবেন না। এই জন্য কিন্তু অনেকে বলে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, ট্রেডিংয়ের ভিতরে 10% হইল নলেজ, 40% এক্সপিরিয়েন্স। মানুষ বলে 10% এক্সপিরিয়েন্স, না 40% এক্সপিরিয়েন্স, 50% পেশেন্স, যে আমি এই ওয়েটটা করব এই সময়টা পর্যন্ত। অ্যান্ড সঠিক জায়গায় বের হওয়াটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সঠিক জায়গায় বের হইতে জানতে হয়। আপনি যখন বিটিসিতে ট্রেড করবেন, লাইক এবার দেখেন জাস্ট নর্মাল সাইকোলজি বুঝছেন, এত বড় সেলিংয়ের পরে, এত বড় সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ বাই। হ্যাঁ, যদিও সেটার জন্য আমাদের লং টাইমে যেতে হবে। ওকে, ইয়া, বিকজ দিস ইজ আ সাপোর্ট লেভেল, সাপোর্ট না অ্যাকচুয়ালি ডিমান্ডই লেভেল, বিকজ এখান থেকে ভালো মানের বাই আসছিল, পুরো একটা এগ্রেসিভ সেলিংয়ের থামায় দিছে এখান থেকে প্রাইস। এবার চিন্তা করেন আমি এই জায়গাতে বাই করব, ধরেন আমি এখান থেকে 0.1 লটে বাই করলাম, অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, $1,000 ক্যাপিটালে এতটুকু মোর দ্যান এনাফ, 0.1। এবার যখন আমি বাই যাব, আপনার কাছে দুইটা জিনিস আছে, একটা হলো মার্কেট অর্ডার, একটা হলো পেন্ডিং অর্ডার। আপনি মার্কেট অর্ডার ইউজ করতে পারেন আপনার যদি মনে হয় যে না, আই হ্যাভ এ স্ট্র্যাটেজি, মার্কেট এখান থেকে উপরে যাবে, দেন নিচে আসার পরে আমি বাই করব। ওকে, এবার আপনি চাইলে এখান থেকে পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন, বাই লিমিট অর্ডার। ওকে, এইখানে মার্কেট আসলে আমার অর্ডার রান হবে, অ্যান্ড এইখান থেকে মার্কেট এই যে ড্র করে দেখাই, এই পর্যন্ত না গেলে বোমা মাইরে না মারে, যদি রিজেকশন পান, কনফার্মেশন পান তাইলে, নট উইদাউট কনফার্মেশন। উইদাউট কনফার্মেশনে চলবে না, কনফার্মেশন পাওয়ার পরে, লাইক নিচে আসলো, ব্রেক হইলো, ডিফারেন্ট ডিফারেন্ট কনফার্মেশন থাকে, ওইটা আপনারটা ডিফারেন্ট হতে পারে। ওকে, বাট আমি এইখান থেকে মোটামুটি হলে একটা ডিসেন্ট অ্যামাউন্টের বাইং চাই, নট টু মাচ, আমার এক্সপেকটেশন অনেক বেশি না। এবার আমি চাইলে এখানে লিমিট অর্ডার লাগিয়ে রাখতে পারবো, এটা হলো আমার এসএল। এখানে কতটুকু আমার এসএল, যদি আমি 0.1 লটে ট্রেড করি, $72 আমার এসএল, $72 আমার প্রফিট টার্গেট, শেষ। এবার এইখানে আমার কোনো ভয় কাজ করবে না, এখানে সিস্টেম কাজ করবে। প্রবলেমটা হবে কখন, যখন এইখান থেকে আমার এক্সপেকটেশন এত বড় থাকবে, এই এক্সপেকটেশনের সমস্যা। মার্কেট হালকা পাতলা প্রফিট করাই দিয়ে আপনার লস করাই দিবে, আপনার সঠিক জায়গায় বের হয়ে যেতে হবে ভাই। সো এইখান থেকে যদি দেখেন আফটার কনফার্মেশন, খুবই ছোট আপনার এক্সপেকটেশন, অনেক বেশি না, অনেক বেশি। 20% তো এই রিজেকশনই দিয়ে দিছে যখন থেকে বলছিলাম যে সেল করবো, 30% দিয়ে দিছে এখন, বিকজ এত বড় সেলিংয়ের পরে উই নিড সাম কনসলিডেশন, বিকজ এই সেলারদের তো বিগ অর্ডার রান করার জন্য বায়ার লাগবে, অ্যান্ড এইখানে সাপোর্টও আছে মোটামুটি, এখান থেকে বায়াররাও হালকা পাতলা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে, বাট এখান থেকে তো বাই হবে না, একটু নিচে যায় পরে বাই হবে। এবার আপনার ভিতরে যদি প্যারা না থাকে তাহলে আপনি এখান থেকে অর্ডার রান করে ফেলতে পারেন, বাই অর্ডার, অ্যান্ড এইখানে আরেকটা অর্ডার লাগিয়ে রাখতে পারেন, যেটা হলো আপনার লিমিট অর্ডার, শেষ। এবার আমি আরেকটা অর্ডার লাগাই, পেন্ডিং বাই লিমিট অর্ডার, শেষ। লিমিট অর্ডার মিনস মার্কেট এই লেভেলে আসলে আমার অর্ডারটা রান হয়ে যাবে, অ্যান্ড এইখানে হলো আমার লিমিট অর্ডার, দিস ইজ মাই স্টপ লস,
অ্যান্ড দিস ইজ মাই টার্গেট। আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও বাইরে গেছে, দেখছেন এখানে আমার 1:1 ছিল, এখানে 1:2 হয়ে গেছে। এটাতে আমি ফেয়ার অফ মিসিং আউটের কারণে ট্রেডটা এখান থেকে নিয়ে নিছি। ফেয়ার অফ মিসিং আউট মানে ট্রেডটা যাতে না লস হয়ে যায়, মার্কেট এখান থেকে উপরে চলে যেতে পারে। ওকে, বাট নো প্রবলেম, আপনি কনফার্ম করে দেন, দ্যাটস ইট, শেষ। এই যে আপনার এখানে আসেন, দেখেন পেন্ডিং অর্ডার, দুইটা পেন্ডিং অর্ডার হয়ে আছে। আচ্ছা, দুইটা তো দরকার নেই আমার, এইটা দরকার নেই, নিচেরটা দরকার আছে। ওকে, শেষ। এবার দেখেন এই যে ফেয়ার অফ মিসিং আউট হওয়ার কারণে আমি ওয়েটটা যে করলাম না, দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু নিচে চলে আসতেছে, খেয়াল করছেন? ওয়েটিং জোন। আবার এইখান থেকে যখন আমি মার্কেটে ট্রেড নিব, এই জোনটা পর্যন্ত ওয়েট করাটা ইম্পর্টেন্ট। অনেক মানুষ ওয়েট করতে পারে না, তারা পেন্ডিং অর্ডার ইউজ করবেন। পেন্ডিং অর্ডার মিন্স মার্কেটে অর্ডারটা যখন এখানে মার্কেট আসবে তখন রান হবে, আপনার সেটা থাকতে হবে না, আপনি অথাকাকালেও হবে। এবার এই ট্রেডে ওকে, $72 স্টপ লস, $80 প্রফিট টার্গেট, ডান, আলহামদুলিল্লাহ, বেটার ট্রেড। বিকজ দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, যদিও ফেয়ার ভ্যালু গ্যাপ চলে গেছে অলরেডি, এই যে গ্যাপ, এই গ্যাপ অলরেডি ফুলফিল করে ফেলছে, ওর পাওয়ার অলরেডি ডান। বাট ওই যে সাপোর্ট, একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট, অনেক বেশি চাই না, হালকা একটু চাই। কেন? বিকজ অফ রিটেইলার ট্রেডাররা চিন্তা করতেছে এই জায়গা থেকে সাম বাইং আসবে। বিকজ আপনি তো বড় টাইম ফ্রেমে আছেন, একটু শর্টার টাইম ফ্রেমে যদি যান, 5 মিনিটে যান, দেখবেন দেয়ার ইজ এ লট অফ স্ট্রাকচার। দেখছেন সাপোর্ট, টানেন, একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট। রিটেলাররা এই মাইনর জিনিসগুলো দেখেই ট্রেড করে। সো আমি কই ঢুকছি? রিটেলারের ট্র্যাপে ঢুকছি। আমি এখানে ঢুকছি যে রিটেলাররা যদি ট্র্যাপটা হয়, বিকজ এখানে এতগুলো সাপোর্ট থাকার কারণে অনেকগুলো রিটেলার ট্রেডার চিন্তা করে আমি এখানে একটু ট্রেড করি, বিকজ দিস ইজ আ সাপোর্ট লেভেল। হ্যাঁ, এবার যখন মার্কেট হালকা পাতলা মুভ করা শুরু করবে, লাইক দিস, এই পর্যন্ত যখন মুভ করা শুরু করবে, আমার স্টপ লস কমাই দিব, বিকজ দিস ইজ আ রিস্কি এরিয়া, বাট আমি ফেয়ার অফ মিসিং আউটের কারণে এখানে ট্রেড নিছি। এবার এখান থেকে যদি সুন্দর একটা ক্যান্ডেল আসে, লাইক এইখান থেকে এই পর্যন্ত সুন্দর একটা বাইং ক্যান্ডেল আসছে, আফটার দিস বাইং ক্যান্ডেল আমার স্টপ লস কিন্তু আর এইখানে থাকবে না ভাই। আফটার দিস বাইং ক্যান্ডেল আমার স্টপ লস হয়ে যাবে এতটুক, কত? $20। বিকজ অলরেডি মার্কেট মুভ দিয়ে দিছে, ম্যানিপুলেশন হওয়ার যেটা ছিল ওইটা হয়ে গেছে এখান থেকে। এই সেম জিনিস এইখানেও ঘটছে, বাট দেয়ার ইজ নো কনফার্মেশন ক্যান্ডেল ফর 5 মিনিটস। ইফ এখানে একটা সুন্দর ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন ক্যান্ডেল যদি দিয়ে দেয়, তখন আমি আমার স্টপ লস ছোটো করে দিব। লস হইলে $20 হবে, প্রফিট হইলে $80 হবে। বিকজ আপনার আপনি বের হওয়ার সুযোগ পাবেন এক কথায়। এবার এইসব ট্রেড যখন আপনি নেবেন, $30-40 প্রফিট হওয়ার পরে ট্রেড অফ করে দেন, বিকজ এগুলো আপনি নিছেনই রিটেলারের ট্র্যাপের জন্য। এখন আপনি তো জানেন না যে রিটেলাররা কতটুকু ট্র্যাপ হবে। রিটেলাররা কি এখান থেকে এই পর্যন্ত ট্র্যাপ হবে, না এই পর্যন্ত ট্র্যাপ হবে, না এই পর্যন্ত ট্র্যাপ হবে। সো আপনার ডিসেন্ট অ্যামাউন্ট যখন উপরে যাবে, আপনি অফ করে দেন, শেষ। যে ভাই হ্যাঁ, আমি রিস্কি এরিয়াতে ট্রেড নিছি, যেটা আমরা ফেয়ার অফ মিসিং আউটের কারণে নেই, ট্রেডটা যাতে মিস না হয়ে যায়, দ্যাটস ওয়াই। বাট এইখানে আপনার এক্সপেকটেশন যদি অনেক বড় থাকে, তাইলে আপনি ধরা খেয়ে যাবেন। এই জায়গায় ভুল জায়গায় যখন আমরা এন্ট্রি নেওয়া, এই টাইপের বড় বড় টার্গেট রাখি, এইটাই সমস্যা, এইটাই প্রবলেম। আপনি কোন জায়গাতে কতটুকু এক্সপেকটেশন রাখবেন, এইটা হইল আপনার ট্রেডার বানাবে। এই একটা জিনিসই আপনার ট্রেডার বানাবে। এটা যদি না থাকে, তাহলে আপনি জুয়াখোর হয়ে গেলেন। বিকজ আপনি ওয়াই তো ক্লিয়ার না, আপনি কোন সময় কী করতেছেন, কেন করতেছেন, এটা আপনি জানেনই না। এটা না জানলে আপনি কী মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করবেন? এবার আপনার আসল ট্রেড কই? নিচে। আপনার আসল ট্রেড নিচে। এখানে আপনি কই ঢুকছেন? এখানে আপনি ঢুকছেন হইলো মার্কেটের রিটেইলারদের ট্র্যাপ যে করবে ওই সিচুয়েশানে। এবার আপনি এখান থেকে সুন্দর মতন জাস্ট, যেটা আমি বলি রেঞ্জিং ক্যান্ডেল, এই যে দেয়ার ইজ এ রেঞ্জিং ক্যান্ডেল, দেখছেন রেঞ্জ করতেছে মার্কেট, এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই রেড ক্যান্ডেলটার যদি মার্কেট জাস্ট বিট করে ফেলে, এইখান থেকে আমি আমার স্টপ লস সুন্দর মতনই নিচে নিয়ে আসবো, লসই হবে না, প্যারাই নাই। ইটস কল রিস্ক ম্যানেজমেন্ট। আর যদি মার্কেট এখান থেকে মুভ না করে, তাইলে আপনি এই ট্রেড এই পর্যন্ত হোল্ড করতে পারেন, বিকজ ট্রেডটাই তো নিচ্ছেন ফেয়ার অফ মিসিং আউট, যাতে মিস না হয়ে যায়, ট্রেডটা। এবার এইখান থেকে যদি আপনি লস করেন, পরবর্তী যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও কিন্তু আপনার ডাবল কাজ করতেছে, বিকজ আপনি এখান থেকে পেন্ডিং অর্ডারটা দেখেন, প্রাইস কত, 1,01,05। এই পরবর্তী ট্রেডটা আপনার কই কাজ করতেছে, 1,01,05 দেয়ার। ওকে, এর পরবর্তী বারে আপনি এখান থেকে নিলেন, বাট আপনার রিস্ক ছোট হয়ে যাবে। আচ্ছা, কোথায় এটা?
1,01,05 না, ওয়ার এইদিকেই হবে। আচ্ছা, পরবর্তীবার যখন আপনি ট্রেড নেন আপনার রিস্ক কমে যায়, রিওয়ার্ড বাইরে যায়। বাট এগুলোর জন্য সিস্টেম ফলো করতে হয়, মানে বেশিরভাগ মানুষ উইদাউট সিস্টেম এই টাইপের ট্রেডগুলো করি, দ্যাটস ওয়াই প্রবলেম হয়। বুঝা গেছে? আসলে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আপনি লস করে শিখবেন, বাট এগুলো আমি আপনার বলতেছি, আর এগুলাই আপনার ইম্পর্ট্যান্ট। নলেজ তো ভাই আপনার সব জায়গায় পাবেন, এক্সপিরিয়েন্স ইম্পর্ট্যান্ট, কোন জায়গায় কীভাবে বের হয়ে যাবেন সেটা ইম্পর্ট্যান্ট। হইতে পারে এই মার্কেট এখান থেকে অনেক উপরে চলে যেতে পারে, নো প্রবলেম, বাট আপনার এতটুকু হইলে আলহামদুলিল্লাহ, আপনার এর বেশি আর দরকার নাই। হ্যাঁ, যখন আপনি আস্তে আস্তে মার্কেট স্ট্রাকচার বুঝা যাবেন, প্র্যাকটিস বেটারভাবে বুঝা যাবেন, সব কিছু আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন আপনি এগ্রেসিভ ট্রেড করলেন, কোনো সমস্যা নেই। লাইক আমার কাছে $1,000 আছে, লাইক আমি 3-4টা মার্কেট অ্যানালাইসিস করি, ওকে। এই জায়গাতে আমরা $70-80 পর্যন্ত প্রফিট দেখছিলাম, তাই না? এখানে ছিল, খেয়াল করছেন কিনা জানি না। ওকে, নো প্রবলেম, মার্কেট ভালো, অলরেডি একবার গেছে। এইখান থেকে যারা যারা ঢুকছে সেলার, এদেরকে ট্র্যাপ করছে, সেকেন্ড টাইম আবার মার্কেট নিচে আসতেছে, উইচ ইজ গুড, নো প্রবলেম, সমস্যা নেই। ওকে, আমি একটা মার্কেট খুঁজি যে আমার এতটুকু ক্যাপিটালে আমি কতটুকু প্রফিট করতে পারবো। ইউরো ইউএসডি, আচ্ছা এটাতেও ভালো প্রফিট দেখাইছিল, যারা এখান থেকে সেলিং অর্ডার রান করছে এদেরকে ট্র্যাপ করে আবার নিচে আসতেছে, উইচ ইজ গুড। ওকে, ডান। ওকে, আমি গোল্ডের ভিতরে যদি আপনি খেয়াল করেন, দিস ইজ আ রেজিস্ট্যান্স লেভেল। এবার এই জায়গাতে কিন্তু আমি সেলিং চাই না, বিকজ অফ মার্কেট স্ট্রাকচার আপে। মার্কেট স্ট্রাকচার যখন আপে থাকে এই জোনগুলো আপনার সেলিং কাউন্ট হয় না, বেশিরভাগ মানুষ এটার রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করে। দিস ইজ নট রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হয় না। বাট আমি এখানে আসলে একটু ট্রেড নেওয়ার চেষ্টা করবো বিকজ অফ রিজেকশনে। আমার এক্সপেকটেশন কতটুকু থাকবে, এখানে যদি মার্কেট আসে ছোট্ট একটা এক্সপেকটেশন থাকবে, আমি 2 লট মেরে দিব, $1,500 নিয়ে আমি চলে যাবো, শেষ। আমার এটার জন্য ব্রোকার ফি দিতে হবে কত, $11। সো আমি জাস্ট $11 ব্রোকার ফি দিয়া আমি মার্কেট থেকে $2,000 কামাই নিয়ে চলে গেলাম, শেষ। আর এইটার জন্য আমার অনেক এক্সপেকটেশন লাগবে না, এইখান থেকে এই পর্যন্ত আমি চাবো না। আপ মার্কেট বাট সাম রিজেকশন আই নিড, দ্যাটস ইট, শেষ। সো মার্কেটে ট্রেড করার অনেকগুলো ধরন থাকে, এই ধরনগুলো আপনি জানলে আপনি প্রফিটেবল ট্রেডার ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন এই ধরনগুলো জানার পর আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন তখন আপনার আসলে কী কী জানা উচিত। লাইক আপনি এইখানে যদি আসেন, আমার ফেভারিটগুলো ছাড়াও যদি আপনি দেখেন, এখানে ফেভারিট আমি করে রাখছি মোস্ট ট্রেড সারা এক্সনেসের ভিতরে, সারা বিশ্ব বাদ দিয়ে আমি এক্সনেস নিয়ে কথা বলতেছি, এক্সনেসের ভিতরে দেখি, এক্সনেসের ভিতরে সব থেকে বেশি ট্রেড এই কারেন্সিগুলোতে হয়। গোল্ডে, বিটিসিতে, ইউরোএসডিতে, ইউএস টেক 100, যেমন কালকে আপনারা বলছিলাম নাসদাকের 100টা টেক কোম্পানি মিলায়া একটা ইন্ডিসিস বানায়, ওই ইন্ডিসিসের পার শেয়ারের প্রাইস কত, $25,000। ওকে, দেন ইউএসডি জেপিওয়াই, এটা আপনার $154, জেবিপি ইউএসডি, ইথিরিয়ামের ভিতরে অনেক মানুষ ট্রেড করে, US30, নিউ ইয়র্ক এক্সচেঞ্জের 30টা কোম্পানি, এটার ওয়াল স্ট্রিট বলে, সারা বিশ্বের সব থেকে বড় ইন্ডেক্স। ওকে, এবার দেখেন এই ইন্ডেক্সের দাম অলমোস্ট $48,000 পার শেয়ার। এইটা ডে বাই ডে গ্রোই করে, এটা নিচে নামে না, বিকজ 30টা কোম্পানি কোনো জায়গায় যাবে না। দ্যাটস ওয়াই যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে চোখ বুঝা যদি কোথাও ইনভেস্ট করতে চায় তারা ইন্ডেক্সের ভিতরে ইনভেস্ট করে, বিকজ টেক 100টা কোম্পানি জিন্দিগিতেও মার্কেটে একসাথে নিচে যাবে না, ক্রাশ করবে না, সম্ভাবনাই নাই। দেন আপনি যদি দেখেন ইউএসডি সিএচএফ, দেন জেবিপি জেপিওয়াই, এগুলো হলো আপনার মোস্ট ট্রেডেড, এখানে সব থেকে বেশি ট্রেড করে গোল্ডে, বিটিসিতে, দেন ইউরো ইউএসডিতে। বাট আপনি যদি এই জিনিসগুলোও চুজ করেন যে আমি দিনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা মার্কেট, আমি এই 11টা মার্কেট জাস্ট দেখবো প্রত্যেক দিন, লাইক আমি গোল্ডে দেখলাম, পিটিসিতে দেখলাম, ইথিরিয়ামে দেখলাম, ইউএসডিতে দেখলাম, সরি ইউএসটেকে দেখলাম। ওকে, এই দেখেন ইউএসটেকে সুন্দর একটা বাইং আসবে, নট অনেক বড় বাট মোটামুটি আসবে। দেখেন এত সেলিং মার্কেট না, এত সেলিং মার্কেট, এত বড় সেলিং মার্কেটের উই নিড কনসলিডেশন। এবার এখান থেকে যদি খেয়াল করেন, ফার্স্টের বার এত বড় সেলিংয়ের পরে এদেরকে এখান থেকে কনফার্মেশন দিয়ে ঢুকাইছিল কিছু কিছু, স্টপ লস, সেকেন্ড টাইম ঢুকাইছে, স্টপ লস, এটা থার্ড টাইম, আর এখন অফ সেশন, তেমন সেশন নাই মার্কেটের। সো আমি একটু বড় টাইম ফ্রেমে যদি যাই, 1 ঘন্টা, ওকে, দ্যার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, যদিও এগ্রেসিভ সেলিং, 1 ঘন্টায় মার্কেটের কোনো কিছু থামে নাই এইখানে। হ্যাঁ, এবার আমি কিন্তু আপনার স্ক্যাল্পিং দেখাচ্ছি, বড় কিছু দেখাই নাই। যখন আমি আপনার বড় ট্রেড দেখাবো লাইক এই টাইপের,
এখানে এতটুকু আপনার স্টপ লস থাকবে, এই পর্যন্ত আপনার টার্গেট থাকবে। এই টাইপের ট্রেড যদি দেখাই, এখানে আপনার সময়ও লাগবে ওই ট্রেডে 2-3 দিন। লাইক আপনারা আমি কোন মার্কেটে যদি ট্রেড নিতে বলছিলাম খেয়াল করছিলেন? ওইখানে অলমোস্ট ভালো প্রফিট দিছে আপনারে, 4-5টা সেশনের পরে মার্কেট ডাউন আসছে। আমি বলছিলামও যে ভাই সময় লাগবে প্রচুর, এতক্ষণ হোল্ড করতে পারবেন না। এখন দেখেন দ্যার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, স্মার্ট মানির কনসেপ্ট, অ্যান্ড দিস ইজ আ ডাইনামিক সাপোর্ট। কেমনে বুঝলাম? যে প্রাইস অ্যাকশনের ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি আমি ইউজ করি, 0.5 লেভেল, 0.3 লেভেল আর ডাইনামিক সাপোর্ট। কেমনে বুঝবেন? দেখেন, একটা মার্কেট এইখান থেকে বাই হয়েছে, ওকে, এই যে আপনি এখান থেকে বাই দিলেন। এবার এই মার্কেটটা পড়লে, কতটুক পড়লে একটা বায়ার এই কন্টিনিউশন আপ মার্কেটে কেনার জন্য প্রস্তুত থাকবে? সেই লেভেলটা হলো এই 0.5 লেভেল। আবার একটা মার্কেট এই জায়গা থেকে বাই হয়েছে, 0.5 লেভেলে বাই হয়েছে, ডাইনামিক সাপোর্ট থেকে বাই হয়েছে। দেন আবার এখানে যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করি, কতটুক নামলে একটা বায়ার কন্টিনিউশন আপ মার্কেটে কেনার জন্য প্রস্তুত থাকবে? 0.3, 0.3 হইতে পারে সেটা, এটার ম্যানিপুলেশনের পরে 0.5 হইতে পারে, সেটা 0.6 হইতে পারে। দেন মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাবে। এই যে স্ট্রাকচারগুলো দেখতেছেন, এই স্ট্রাকচারগুলোরই বলি আমরা স্ট্রাকচার ম্যাপিং, কন্টিনিউশন আপ মার্কেট। আর মাঝখানে যে জিনিসগুলো দেখতেছেন, ইটস কল কনসলিডেশন। হোয়াট ইজ কনসলিডেশন? একটা মার্কেট বাই হইলে ওটার এগেনস্টে সেল হয়। কেন সেল হয়? বিকজ বায়াররা ভাবে যে মার্কেটের ভিতরে এগ্রেসিভ বাই হয়ে গেছে, উই নিড সেল। অ্যান্ড এই বাই অর্ডার আরও রান করার জন্য মার্কেটের ডিসকাউন্ট প্রাইসে প্রাইসটা আনা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন? বিকজ এই জায়গায় যদি কোনো স্টকের প্রাইস থাকে 5 টাকা, এবার এই 5 টাকা থেকে যদি এই মানুষটা প্রাইস নিজেই ধরেন এই পর্যন্ত 20 টাকায় নিয়ে গেছে, এবার যেই মানুষটা 5 টাকায় বাই করছে সে কি 20 টাকা থেকে আবার বাই করবে? একটা শেয়ারের মূল্য যদি হয়, নো, সে 20 টাকা থেকে আবার বাই করবে না। সে চিন্তা করে আমি একটু ডিসকাউন্ট প্রাইসে বাই করবো। এবার ডিসকাউন্ট কই আসবে? যখনই মার্কেট 0.5 লেভেলে চলে আসে, ফিবোনাকির লেভেল, তখন ধরেন এটা হয়ে যায় $10। এবার এখান থেকে কিছু বায়াররা বাই করতে পারে, বিকজ এত বড় বাইংয়ের পরে সবাই চিন্তা করে মার্কেট বাই হয়েছে। পরবর্তীতে কনসলিডেশন, ইটস কল প্রাইস অ্যাকশন, কনসলিডেশন, প্রাইজের কারেকশন, এটা আমরা প্রাইজের কারেকশন বলি, স্মার্ট মানির ভাষায় কনসলিডেশন বলা হয়, আর প্রাইস অ্যাকশনের ভাষায় প্রাইজের কারেকশন বলা হয়। এবার কারো কারোর জন্য এটা ডিসকাউন্ট প্রাইস, এবার সে এখান থেকে বাই করবে, আর এই স্ট্রাকচারই মার্কেট আপের দিকে যাইতে থাকে। ওকে, এই সেম জিনিসটা আপনি এইখানে ফলো করতেছেন। এই যে 0.5 লেভেল, দ্যার ইজ এ গ্যাপ। সো 0.5 লেভেল কি? এক ধরনের ডাইনামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল, যেটা আমরা প্রাইস অ্যাকশন থেকে পাইছি। অ্যান্ড আইসিটি থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। সো দেয়ার ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ আইসিটি কনসেপ্টের, অ্যান্ড দেয়ার ইজ আ ফিবোনাকি রিট্রেসমেন্টের ডায়নামিক সাপোর্ট লেভেল। এবার আপনি চাইলে এখান থেকে বাই করতে পারেন। একটা জিনিস খেয়াল করে যদি দেখেন, মোস্ট অফ দ্য টাইম এই সেম জিনিসই হয়ে আসছে মার্কেটে। এই যে মার্কেটের এখান থেকে বাই, এইটা হলো আপনার 0.5 লেভেল একটা, অ্যান্ড দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ, পাইছেন? দুই ধরনের কনফার্মেশন, বাট মার্কেট কনফার্মেশনই এইখান থেকে দেয়নি, কনফার্মেশন দিছে নিচে। যেইখান থেকে কনফার্মেশন দিছে ওইখান থেকে যদি আপনি এন্ট্রি নেন, যেমন আমি আপনার বলছি, যদি আপনি লং এন্ট্রি চান, কোথায় কনফার্মেশন দিছে? 1 ঘন্টার, এই যে। এবার 1 ঘন্টার কনফার্মেশনের ক্যান্ডেলের হালকা নিচে আপনার স্টপ লস, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1, আপনার ইচ্ছা, ডান, আলহামদুলিল্লাহ। সো এই টাইপের ট্রেডই আমি এখানে খুঁজতেছি, নট টু মাচ। আমি এখনও জানি না মার্কেটের স্ট্রাকচার কোন দিকে, যদিও ডাউজন্স মার্কেটের স্ট্রাকচার, সরি ইউএস টেক মার্কেটের উপরে স্ট্রাকচার উপরেই থাকে, এসব মার্কেট নিচে কম নামে, বাট দেয়ার ইজ আ লিকুইডিটি সুইপটা বেশি হয়, স্টপ লস হিট বেশি হয়। সো এইখান থেকে যদি আমি ঢুকি, আমার এক্সপেকটেশন কী থাকবে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 নিয়ে আমি খালি বের হয়ে যাওয়া অন্তিস। সো আমি নেই একটা ট্রেড, লাইক 1 লটে যদি আমি ট্রেড নেই এইখানে, আমার এক্সপেকটেশন কিন্তু অনেক বড় না, বুঝছেন? এক্সপেকটেশন কিন্তু বড় না, ছোট এক্সপেকটেশন। ট্রেড নেওয়ার রিজন দুইটাতে দেখছেন, যদিও আমি এগুলো আপনার ওইভাবে এখনও দেখাই নাই। ওকে, সো আমার এইখান থেকে এসএল হইল $140 এসএল, $150 বা $40 মতন প্রফিট টার্গেট, দ্যাটস ইট, শেষ। ট্রেড কিছু নিয়েন না, বুঝছেন? আমি জাস্ট আপনারা আমার থট শেয়ার করতেছি যে আমি কোন সিচুয়েশনে কী টাইপের বাই করি। হ্যাঁ,
এই মার্কেট 0.5 লেভেল থেকে হালকা পাতলা যাবে বিকজ অফ দেয়ার ইজ আ প্রাইস অ্যাকশনের ট্রেডাররা আছে এইখান থেকে, দেন মার্কেটটা এই এদের স্টপ লস হিট করাবে, নিচে আসবে। সো আমি এখান থেকে লং বাই করতে পারবো, বা এখান থেকে যদি কোনো কনফার্মেশন না পাই নিচে, দিস ইজ আ ডিমান্ড এরিয়া, এগুলো হলো আপনার সব সাপোর্ট আর রেজিস্ট্যান্স মাইনর লেভেল, এটা হলো আপনার ডিমান্ড এরিয়া। সো মার্কেট এই ডিমান্ড এরিয়াতে আসবে, দেন আই বাই হেয়ার। এবার আমি যদি কনফার্মেশন পাই আর এইখান থেকে যদি বাই করি, এইবার আমার টার্গেট বড় থাকবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় থাকবে। এবার আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় থাকবে, যেটা আগে ছিল না। দ্যাটস ওয়াই এটাই ইম্পর্ট্যান্ট যে কোন জায়গায় কতটুকু রিস্ক নিচ্ছেন আর কোন জায়গায় কতটুকু রিওয়ার্ডের চিন্তা করতেছেন। এবার এইখানে ট্রেডটা অনেক বেশি হেডেক দিবে, আমারে প্যারা দিবে, বাট এখানে যখন মুভ দিবে ঠাস করে উপরের দিকে চলে যাবে। সো এইখানে আমি এগ্রেসিভ লট ইউজ করছি। এইখানে আমি চাইলেও অনেক বেশি লট ইউজ করতে পারবো না, বিকজ এইখানে ট্রেডটা আমার 3-4 দিন হোল্ড থাকবে। সো 3 থেকে 4 দিন যখন একটা মার্কেটে ট্রেড হোল্ড থাকবে, এই আমি অনেক বেশি প্রেশার ফিল করবো, এখানে অনেক বেশি প্রেশার ফিল করবো। 3 দিনই আমার মনে হবে ঢুইকা দেখি ট্রেডটার ভিতরে কী চলতেছে, স্ট্রেস লাগবে। সো তখন যদি আমি এমন একটা টাকা ইউজ করি, এমন একটা ডলার ইউজ করি, লাইক এই ক্ষেত্রে ধরেন আপনি পেন্ডিং অর্ডার লাগাবো, আমি এইখানে ডিসেন্ট অ্যামাউন্ট, যেটা লস হলে আমার কিছু যায় আসে না, 1 লটই ধরেন আপনি, $250 স্টপ লস, অ্যান্ড ওইটার এগেনস্টে $900 প্রফিট টার্গেট, শেষ। এই $250 জাহার নামে যাক, আই ডোন্ট কেয়ার, আমি ওইটা খুঁজবই না। দিস ইজ মাই সাইকোলজি। বাট যখন আমি এগ্রেসিভলি ট্রেড করি, তখন আমি বেশি লটে ট্রেড করি, বিকজ এই ছোটো ছোটো এরিয়াতে বড় লটে যখন মারি, হালকা পাতলা প্রফিট দিলে আমি বের হয়ে যাই, শেষ, আমার আর দরকার নেই। প্রত্যেকবারই যে আমার টিপি হিট হইতে হবে এমন কোনো ব্যাপার না। আমি যখন আমার ট্রেড হিস্ট্রি দেখাই, আপনি দেখেন আমার টিপি কিন্তু খুব কমবার হিট হয়। টিপি আমার অনেক হিট হওয়ার দরকার নেই ভাই, টিপি হিট দিয়ে কী করবো আমি, আমার লাগবে প্রফিট। $1,000 অনেকে টার্গেট দিয়ে রাখে, $900 হইলেও অনেকে বুক করে না, $900ও বুক করে না, কেন? তার $1,000ই লাগবে। এটা কি ওইল কোনো? এখানে তো কিচ্ছু শেয়ার নাই, এক ক্যান্ডেলে আপনার পুরোটা লস করে দিতে পারে। আপনি সারা দিন বৈশা মার্কেট টুকুর টুকুর করে উপরে গেল, একটা ক্যান্ডেল পুরা খাইয়া দিবে আপনারে, এমনই তো হয় মোস্ট অফ দ্য টাইম। সো আপনি কিসের জন্য ওয়েট করতেছেন? জাস্ট বুক ইট, বুক করে মার্কেট থেকে বের হয়ে যায়, শান্তিতে ঘুমায় দেন, শেষ, কোনো আফসোস থাকে না, বুঝছেন? এবার এই যে এই জায়গাগুলোতে আমি কিন্তু 1 লটে ট্রেড করি না, এই জায়গাগুলোতে আমি মূলত বেটার লটে ট্রেড করি। লাইক আমি এই মার্কেটগুলোতে যখন ট্রেড করি তখন 50-60 লটে ট্রেড করি। হ্যাঁ, আমার কমিশনও বেশি আসে এই জন্য, বাট প্রফিটটাও অনেক তাড়াতাড়ি হয়, প্রফিটটা অনেক তাড়াতাড়ি হয়। এবার এইখানে যদি আমি ধরেন 50 লট আমি যেভাবে ট্রেড করি, বিকজ এইখানের 50 লট মানে হইল গোল্ডের ভিতরে 5 লটের সমান, দ্যাটস ওয়াই গোল্ডে অনেক বেশি মুভমেন্ট। এবার ধরেন এখান থেকে আমি 50 লট ইউজ করতেছি, এই যে এখান থেকে 50 লট ইউজ করছি, পেন্ডিং অর্ডার, সরি কাইটা দিছি, ওইটা ট্রেড কি কাইটা দিছি? না, ট্রেডটা কাটি নেই। আচ্ছা, বাই পেন্ডিং অর্ডার, ওকে। এই দেখেন এখানে আমার লস হইতো কত, $50 ইউজ করলে $7,000 লস হইতো। এতক্ষণে আমি যেই পর্যন্ত মার্কেট গেছিল ওই পর্যন্ত হইলো আমি প্রায় $3-4 হাজার কামাই ফেলতাম, $2,000 তো কামাইয়ে ফেলতাম। সো $300-400 ব্রোকার ফি দিয়ে যদি আমি এইখানে ফ্লাকচুয়েশনে $2,000 লয়েও বাইরে হয়ে যাই, তো ভাই এর থেকে বেশি তো দরকার নাই, বুঝে গেছে? আসলে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ধরন ট্রেডিং করার, ব্যাপারটা কেমন হবে এটা আপনি অনেক ভালো করে বুঝেন, ওকে। বাট মার্কেট তো কনফ্লিকশন করতেছে, আর অফ সেশন, মার্কেটের ভিতরে এখন সেশন নাই, সো মার্কেট একটু পেইন দিচ্ছে, ওকে। এবার এইখান থেকে গোল্ড আমার আর কোনো বাই সেল নাই, এইখানে বাই করার রিজন হলো এই যে মাইনর সাপোর্টের জন্য। এইখানে আবার হালকা পাতলা ছোট্ট করে সেল করব, বিকজ অফ মার্কেটের ডিরেকশন আপে, আপ মার্কেটে সেল করতে গেলে অনেক হিসাব করে করতে হয়। আমি অতটুকুই বের হয়ে যাব, আমার আর লাগবে না। সারাদিনে আপনার 5 মিনিটের একটা ক্যান্ডেল লাগবে, একটা ক্যান্ডেল লাগবে, 5 মিনিটের একটা ক্যান্ডেল আপনার খিদা মিটাই দিবে। এবার আপনি যা ঘুমান গা, যত ওভার করবেন তত আপনার অ্যাকাউন্ট খালি হবে, তত অ্যাকাউন্ট খালি হবে, ওকে। সো আমরা যখন, আচ্ছা এটা কাইটা দিই, একটা জিনিস দেখাবো এই জন্য, দেখেন আমরা যখন ফরেক্সের মার্কেটগুলোতে ট্রেড করি, লাইক আপনার এই যে জেবিপি ইউএসডিতে যখন আমরা ট্রেড করি, তখন দেখেন আমাদের কমিশন থাকে আর কি $9, দেখছেন? $9 পার ট্রেড কমিশন কাটে যখন আমরা এই জেবিপি ইউএসডিতে ট্রেড করি। গোল্ডে যখন ট্রেড করি $11 কাটে, দেন আপনার বিটিসিতে যখন ট্রেড করি $16 মতন কাটে,
$16 মতন কাটে। আবার ইউরো ইউএসডিতে যখন ট্রেড করেন, কাইটা দেন এটা জাস্ট দেখাবো, $7 মতন কাটে। কেন? ইউরো হলো মেজর কারেন্সি, ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এগুলো $7 কাটে। সো এবার $7 কমিশন ফি দিয়া আপনি যদি খেয়াল করেন, এতটুক জোনে আপনি $250 কামাবেন। জোনটা বড়, বাট কমিশন দিচ্ছেন $60। সেম জায়গায় $11 কমিশন দিয়ে আপনি জাস্ট এতটুকের ভিতরেই $250 কামাবেন। দ্যাটস ওয়াই বেশিরভাগ ট্রেডাররা চিন্তা করে যে অনেক তাড়াতাড়ি প্রফিট করতে, দ্যাটস ওয়াই গোল্ডে যায়। বাট আমাদের তাড়াতাড়ি থেকে বেশি ইম্পর্টেন্ট সাস্টেইন করা। সো যেহেতু আমাদের সাস্টেইন ইম্পর্টেন্ট, সো আমরা যেটা করব, ফরেক্স মার্কেটে ট্রেড করা স্টার্ট করবো। ইটস বেটার বিকজ ফরেক্সে অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন হয়। আপনি দেখেন, আমি যখন মার্কেট ছিলাম এইখান থেকে ট্রেড রান হয়েছে, ট্রেড নিচের থেকে রান করছি, বাট এইখান থেকে এই পর্যন্ত কয়টা ফ্ল্যাকচুয়েশন বানাইছে লাইভ মার্কেটে দেখেন তো। 1টা 2টা 3টা 4টা, আমি ড্র করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই একটা বানাচ্ছে 10টা। মাইনর হইলেও 10টার মতন ফ্লাকচুয়েশন বানাচ্ছে কিসে? জেবিপি ইউএসডিতে। গোল্ডে দেখেন তো, এইখান থেকে ট্রেড রান করছিলাম, কয়টা ফ্লাকচুয়েশন বানাইছে? 1টা 2টা 3টা 4টা 5টা, অর্ধেক ফ্লাকচুয়েশন। সো উই নিড ফ্লাকচুয়েশন, যেটা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। এই প্রথম প্রথম যখন মার্কেটের কিছু দেখাবো ভাই, ট্রেড করেন না, এটা জাস্ট আমি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য বলি। ট্রেড কিছু করেন না। তার ভাই আজকে রাখি, ইনশাল্লাহ দোয়া করেন। শরীরটা খুবই খারাপ ভাই, কালকে আমরা ডিফারেন্টভাবে প্রাইজ অ্যাকশন ট্রেড অ্যাকশনে যাবো না, ক্যান্ডেল কন্ডেল দেখবো না। আর যারা যারা ভাবেন যে আমি একদম ক্যান্ডেল কন্ডেল সব কিছু দেখাই দেবো, ভাই এটা আসলে প্যারা হয়ে যায় অনেক বেশি আমার জন্য। বিকজ আমি ফার্স্টেই বলছি, যারা একদম বিগিনার লেভেলে, তাদের জন্য প্যারা হয়ে যাবে। এবার বিগিনার বলতে আমি বুঝাইছি যারা ক্যান্ডেলটাও বুঝে না, হোয়াট ইজ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি, এইটাও যারা বুঝে না, তাদের জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে। সো ক্যান্ডেলটা বুঝেন। আর এটার জন্য ইউটিউবে যা সার্চ করলে হবে, আমার 2-3টা ভিডিও দেওয়া আছে। যদি আমার থেকে শিক্ষা মজা পান, তাহলে আমার 2-একটা ভিডিও দেখলে আপনি ক্যান্ডেল কন্ডেল বুঝে যাবেন। যদিও আমি বলবো খুব শর্ট করা, বিকজ ক্যান্ডেলে কিচ্ছুই নাই, ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা ট্রেড নেই না, আমরা ট্রেড ডিফারেন্ট এরিয়াতে নেই। ওকে, এবার এই যে ইন্ডিসেসগুলো দেখেন, এই যে ইন্ডিসিস, এখানে ইন্ডিসিসে যদি যান, দ্যাট ইজ অল ইন্ডিসিস। এই যে অস্ট্রেলিয়ার 200 স্টক, দেন এটা হলো আপনার ডিএক্সওয়াই, এটা হলো আপনার জার্মানির, এটা হলো ফ্রান্সের, এটা হলো হংকংয়ের, জাপানের, মানে হংকংয়ের 50টা কোম্পানি মিলে একটা ইন্ডেক্স বানাই দিছে। এটার প্রাইস কত? $26,000। জাপানেরটা দেখেন, 225টা মিলায়া $50,000 পার শেয়ারের দাম। তার মানে ডাউ জোন্সের থেকেও জাপানের শেয়ারের দাম বেশি, বিকজ হবে এটার ভিতরে অনেকগুলা গাড়ির কোম্পানি ইনক্লুডেড। ওকে, এই হইলো সব ইন্ডিসিসেস, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এই হলো এনার্জি, অয়েল, এই জিনিসগুলা। দেন আপনার মেটালসের ভিতরে আপনার এই যে গোল্ড টোল্ড, এই জিনিসগুলো থাকে, যদিও এগুলো সব কমোডিটি। এটা হলো মাইনর কারেন্সি, আমরা বেশিরভাগ টাইমে মাইনর কারেন্সিতে ট্রেড করি না। আপনি জাস্ট বেশি কিছু লাগবে না, আপনি এই যে মোস্ট ট্রেডেডে যায় মার্কেট অ্যানালাইসিস করেন, এর থেকে বেশি আপনার দরকার নাই, ইটস মোর এনাফ। আচ্ছা ভাইয়া, তাহলে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম, যাতে আল্লাহ সুস্থ করে দেয়। আর যদি কালকে ক্লাস হয় আমি বলে দিব, যদি শরীরে বলে আর কি, আর না হইলেও বলে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।